সুপ্রিয় সুধী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রেপার্টরি গার্ডেন থিয়েটারের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। রেপার্টরি গার্ডেন থিয়েটার কুমিল্লা, বাংলাদেশ প্রতিদিনকার মতো আয়োজনে আজকেও আমরা রয়েছি আপনাদের সাথে, এবং আপনারাও আশা করি প্রতিদিনের মতো আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমাদের সাথে আজকে কিছু গুণী মানুষ থাকবেন। প্রত্যেকেই অসাধারণ গুণী মানুষ। আজকে যে চারজন মানুষ থাকবেন তাদের একটা ক্লিপ আমরা দেখে নেই। সুপ্রিয় সুধী, আপনারা সবাই দেখলেন এই চারজন গুণী মানুষ, শিক্ষক, সবাই শিক্ষক, আমার শিক্ষক। আহ তাদের আজকে আমরা পেয়েছি, এটা আমাদের একেবারে সৌভাগ্যের বিষয়। আহ আমি আবার বলিনি, আজকে যারা আমাদের সাথে থাকছেন প্রথমেই সবার নামগুলো আমি আবার বলতে চাই। ডক্টর বিশ্বজিৎ মণ্ডল, শিক্ষক, নাটক বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। আরো থাকছেন ডক্টর কুন্তল বড়ুয়া, অধ্যাপক, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বাংলাদেশ। আরো থাকছেন ডক্টর বিপ্লব বিশ্বাস, সহকারী অধ্যাপক, নাটক ও নাট্যকলা বিভাগ, সঙ্গীত ভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতন, ভারত। আরো থাকছেন আমাদের সাথে ডক্টর আরিফ হায়দার, নাট্যকার, নির্দেশক ও সহযোগী অধ্যাপক, নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন এবং এই চারজন গুণী মানুষের আজকে আমরা গল্প শুনবো, কথা শুনবো, কিছু কাজের অভিজ্ঞতা আমরা নেব এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা নিজেরাই সঞ্চারিত করে এবং আশা করি একটা ভালো কিছু হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর কুন্তল বড়ুয়া, অধ্যাপক, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বাংলাদেশ। আমরা আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রথমেই প্রণাম নেবেন। রেপার্টরি গার্ডেন থিয়েটার কুমিল্লার পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই স্যার। আপনাকেও অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। প্রায় দীর্ঘ সময় আপনি যে কাজ করেছেন সেই কাজটুকু আমাদেরকে প্রায় আনন্দ দিয়েছে, কারণ এই ধরনের কাজ কাছে থেকেও দূরে থেকে মানুষকে যখন কাছে নিয়ে আসার দায়িত্বটুকু আপনি পালন করেন, থিয়েটার কর্মী হিসাবে আপনি আমাদের অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাওয়া দরকার। আমরাও স্যার খুবই কৃতজ্ঞ, আমরাও খুবই কৃতজ্ঞ।
কারণ আমার মতো বা আমাদের মতো ছোট্ট একটি দলের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আপনারা গুণী মানুষ সবাই, এবং খুবই গুণী মানুষ। আপনাদের বৃহৎ পরিসরের কাজ, এবং এই ছোট্ট একটা দলের আমন্ত্রণে বা আমার মতো ছোট্ট একটা মানুষের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আরিফ হায়দার স্যার, আহ, নাট্যকার ও নির্দেশক এবং সহকারী অধ্যাপক, নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যার আপনাকে সহযোগী স্বাগতম সহযোগী জানাচ্ছি অধ্যাপক। স্যার। সহযোগী অধ্যাপক স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি। রেপার্টারি গার্ডেন থিয়েটারের পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং আমার সালাম নেবেন স্যার। ধন্যবাদ। আর সুজন, ভাল লাগলো যে আমাদেরকে একবারে ডাকা হয়েছে। অনেকদিন পর কুন্তলদাকে দেখলাম। কুন্তলদা কেমন আছো? হ্যাঁ, ভাল লাগছে। কুন্তলদাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। করোনাকালীন সময় কি চুল আঁচড়ানো যায় না? হ্যাঁ, কি করোনাকালীন সময়? করোনাকালীন সময় কি চুল আঁচড়ানো? না, চুল আমার আঁচড়ানো নিষেধ? আমার চুল তো এইরকমই, তো কথা শুনে না আমার মতো। ডাইনে গেলে বাঁয়া যায়, বাঁয়া গেলে ডাইনে যায়, এটা সবাই তো জানে। হ্যাঁ, কবিতা ভালো যাই আছে? হোক, হ্যাঁ, শস্য ফসল ওরা সবাই ভালো আছে, কবিতা ভালো আছে। আমরা মোটামুটি হীরক রাজার দেশের গল্পের মতো এ ঘর থেকে ও ঘর 10টা বছর পার, ভালো লাগে না, ঠিক এইভাবেই চলছে আর কি। সবকিছু মিলিয়ে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছে, আশা করি ভালো থাকতে হবে। আর আজকের আয়োজকদের যারা নেপথ্যে আছে তাদের সাধুবাদ, যে এমন একটি বিষয় নিয়ে আলোচনা, যে আলোচনাটা আসলে যদি কোনো স্টুডেন্ট শোনে তাদের জন্য ভালো লাগবে। বেশিরভাগ আমার মনে হচ্ছে যে স্টুডেন্টদের জন্য এটা করা, স্টুডেন্টদের লেখাপড়া এবং একাডেমিক কাজকর্ম কিভাবে হবে সেটাই হোক। আমাদের শুরু হতে পারে আলোচনা। শুভেচ্ছা। একদম স্যার। আমি স্যার মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে ব্যক্তিগত কিছু শুনবো, সেটা খুবই সংক্ষিপ্ত আচ্ছা ভাবে। আচ্ছা। আমি প্রথমেই কুন্তল স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন, শিক্ষকতা করছেন, অধ্যাপক হিসাবে দীর্ঘদিন যাবৎ আছেন। অনেক স্টুডেন্ট, আমাদের মতো অনেক স্টুডেন্ট বের হয়েছে আপনার হাত দিয়ে। আপনার বিশ্ববিদ্যালয় বিভাগ এবং আপনার সম্পর্কে যদি স্যার ছোট্ট করে 2 মিনিটে কিছু বলেন আমাদের। নেটে বোধহয় ডিস্টার্ব করছে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছি, কেটে যাচ্ছে। হ্যাঁ, বলবো। হ্যাঁ স্যার, বলুন। আমি খুব শৈশব থেকে আসলে ছড়া লিখতে লিখতে এই নাটকের জগতের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি। 1984-85 সালে দিকে গণায়ন নাট্য সম্প্রদায় বলে একটা দল আছে, যে দলটা হয়তো আপনারা জানেন। বাংলাদেশের প্রথম নাটক যে দলটি করে, সেই দলের আমি কর্মী ছিলাম। এভাবে কাজ করতে করতে 1999 সালে আমি আইসিসিআর এর যখন বৃত্তি পাই, তখন আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসাবে ওখানে কাজ করি, ভর্তি হই। তারপর ওখান থেকে আমি অনার্স করেছি এবং মাস্টার্স করেছি। মাস্টার্স করে আমি 2000 সালের দিকে আমি চট্টগ্রামে ফিরে আসি। ফিরে এসে আপনি জানেন হয়তো যে বাংলাদেশে প্রথম যে প্রাতিষ্ঠানিকভাবে যে নাট্যকলা শুরু করেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় জিয়া হায়দার, অধ্যাপক জিয়া হায়দার। তিনি তখন ওই নাট্যকলা বিভাগতে ছিল না, তখন চারুকলার অধীনে নাট্যকলা শাখা ছিল। আমি সেখানে খণ্ডকালীন হিসাবে আমি যুক্ত হয়েছি। আমার সৌভাগ্য হয়েছেন, জিয়া স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে 1 বছর আমি ওই চারুকলার অধীনে নাট্যকলায় শাখায় ছাত্র ছিলাম। স্বাভাবিকভাবে আবার রবীন্দ্রভারতীতে ফিরে এসে তিনি আমাকে নাট্যকালীন শিক্ষক হিসাবে ওই নাট্যকলা বিভাগে শাখাতে আমাকে যুক্ত করেছিলেন। তারপর আপনারা তো এই ঘটনা সবই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বিএনপি সরকার বা জামাত সরকার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার অধীনে যে নাট্যকলা শাখাটা ছিল সেটা বন্ধ করে দেওয়ার পর দীর্ঘ সময় নাট্যকলাটা চালু হয়নি।
1996 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন, তখন আবার বাংলাদেশের সর্বস্ত্র সংস্কৃতি কর্মী, নাট্যকর্মী, সুধী সমাজ আন্দোলন করতে করতে আমরা নাট্যকলাটা চালু করি। এই নাট্যকলাটা এমনিতে হয়নি। এই নাট্যকলা বিভাগ চালু করতে গিয়ে আমাদের একজন ছাত্র মৃত্যুবরণ করতে হয়েছে, আমাদের বেশ কিছু ছাত্রকে চিরতর ছাত্রত্ব বাতিল করতে হয়েছে, এবং সবকিছু মিলে 2009 সালে আমরা পূর্ণাঙ্গ একটা নাট্যকলা বিভাগ চালু করি। আমি প্রথম শিক্ষক, আমার সাথে 15 জন ছাত্র ছিল, তাদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগটা যাত্রা শুরু করে। এই পর্যন্ত আমাদের 320 জন স্টুডেন্ট আছে। আমাদের 3টা ব্যাচ বেরিয়ে গেছে, বাকি একটা যাবার পথে। এই হচ্ছে আমার নাটকের আসার পেছনের এই সূত্রটুকু আপনাদের জানালাম। অবশ্যই স্যার, মানে এই ইতিহাসটুকু মানে আমাদের অবশ্যই জানা জরুরি, এবং আমরা জানি বা অনেকেই যারা জানেন না আসলে কিভাবে একটা বিভাগ সৃষ্টি হয়, সেই ইতিহাসটা জানা আমাদের জন্য মানে খুবই দরকার, এবং আশা করি সামনের দিকে আমাদের পথের পাথে হয়ে থাকবে এই ইন্সপিরেশনটুকু। এখন আমি ডক্টর আরিফ হায়দার স্যারের কাছে যাব। জিয়া হায়দার স্যারের খুবই কাছের মানুষ, ভাই ডক্টর আরিফ হায়দার স্যার। স্যার, আপনি কিছু বলবেন আপনার শিক্ষা জীবন, পাশাপাশি আপনি এখন শিক্ষকতা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার আগে আমি বিশ্বজিৎ মন্ডল স্যারকে প্রণাম জানাই। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি। রেপার্টরি গার্ডেন থিয়েটারের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই। স্যার নমস্কার। ঠিক আছে, আমাদের বন্ধুবর বাপিদা, যদিও আমরা একসাথে পড়াশোনা করতাম, বাপিকে আমি কখনো বাপি বলি নেই, আমি বাপি দাই বলতাম, কারণ আমরা একই সাথে পড়েছি। কিন্তু আমার অদ্ভুত ভাবে তাকে আমার অন্য জায়গায় মনে হয়েছে, ভালো লেগেছে। আমি বাপি সম্পর্কে বলছি, ওকে আমি বাপিদা বলি, মানে এইটা আমার কাছে খুব ভালো লাগে আর কি, কারণ আমরা ক্লাসমেট, কিন্তু আমি বলি বাপিদা, আর খুব মজা করে বলি এবং সে খুব গ্রহণ করে। যাই হোক, আমি আমার শুনতে পাচ্ছেন আমার কথা? না স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটি বলছিলাম যে আমি এই শিক্ষকতার কথা বলি। কুন্তলদা যেমন একটি কষ্টের কথা বললো, একটা ডিপার্টমেন্ট তৈরি করতে কি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ প্রথম যিনি ছিলেন সামাদি সাহেব, অধ্যাপক সামাদি সাহেব, তার সঙ্গে যে মানুষটি ছিলেন ফরহাদুজ্জামান পলাশ, উনি এনএসডি থেকে করেছেন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট করেছেন। ওই সময় আমি এবং ফরহাদ মানে সিলেবাস থেকে শুরু করে সামাদি স্যারের সঙ্গে আমরা একাত্মভাবে কাজ করবার পরে ডিপার্টমেন্টে চালু হলো। আমি তখন বাইরে কাজ করি, একটি পত্রিকার সঙ্গে, দৈনিক মানব জমিনের সঙ্গে কাজ করি। সেই সময় ডিপার্টমেন্ট চালু হলো, ফরহাদুজ্জামান পলাশ অ্যাডহকে থাকলো। তো যখন নিয়োগ প্রক্রিয়া হলো, নিয়োগ প্রক্রিয়া আমি অ্যাপ্লাই করলাম, অনেকেই অ্যাপ্লাই করেছিল, সেখানে ফরহাদুজ্জামান পলাশের হলো, আমারও হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঠিক 2000 সালে যখন সরকার পরিবর্তন হয়ে যায়, বিএনপি সরকার এবং জামাত সরকার চলে আসে, আমাদের সিন্ডিকেটে ওটা বন্ধ রাখা হলো। ওই সিন্ডিকেট বাতিল, আর আবার সিন্ডিকেট ডেকে ফরহাদুজ্জামান পলাশকে বাতিল করা হলো অদ্ভুত ভাবে, আমাকেও করা হলো। এইটাই জানতাম, কোনো কাগজপত্র তারা দেখাতে নারাজ। 11 বছর পরে আমি একটি কাগজ পেলাম, সেটা ফরহাদুজ্জামান আমাকে উদ্ধার করে দিল। তাতে কাগজে লেখা ছিল, প্রথমটাতে ফরহাদুজ্জামান পলাশ এবং আরিফ হায়দারকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো। 2000 সালে এই সিন্ডিকেটটা হয়েছিল, এবং আমাদের 2001 সালে জয়েন করার কথা ছিল, মানে শেষের দিকটায়। তারপরে সিন্ডিকেটে দেখা গেল যে 7 দিনের ভেতরেই ফরহাদুজ্জামান পলাশকে বাতিল করা হয়েছে। আমারটা আছে, কিন্তু এটা আমরা জানলাম 11 বছর পরে। বাতিলেরটা জেনেছিলাম তাৎক্ষণিকভাবে যে আমাদের দুজনকে বাতিল করা হয়েছে। আমি 11 বছর পরে আমি আবার এখানে আবেদন করি, আমার 12 বছর পরে আমি আবার জয়েন করি এই নাট্যকলা বিভাগে। এটা আমার একটা জিত ছিল।
আমার প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তিনি বলেছিলেন এত বছর আহ পরে কেন আসলে? তো আমি বলেছিলাম যে আমার একটু জিদ আছে, ঘাড়ের রগ বাঁকা, আমি এর শেষ দেখবো এবং আসলাম। ফরাজ জামান আসে নাই। ফরাজ জামানকে বলেছিল, পরবর্তী আবার একটা সিন্ডিকেট করে আবার আবেদন করে আসতে বলেছিল, ওর সম্মানের কারণে ও আসেনি। যাই হোক, আমরা তাকে হারিয়েছি, পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গেছে ফরজুজ্জামান পলাশ। তিনি এখন পৃথিবীতে নেই, কিন্তু আমাদের প্রাণে মনে আছে। আমি তাকে ভালোবাসি, শ্রদ্ধাও করি মনে মনে। সে থাকলে হয়তো অনেক দূর আমার সাহস থাকতো আরো। এই আর নাটক করতে আসা আমার জন্য পারিবারিক ঐতিহ্যই বলতে পারেন। আমরা 7 ভাই। 7 ভাইয়ের ভেতরে প্রত্যেক ভাই নাটক লিখেছেন, মঞ্চেও লিখেছেন, মানে 7 ভাই লিখেছেন। তার ভিতরে সবচেয়ে এগিয়ে এসেছেন নাটক নিয়ে তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয়, আমার অগ্রজ, তিনি হচ্ছেন জিয়া হায়দার। অদ্ভুত ব্যাপার, আমি এখানে পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট করার পর আমি কলকাতায় যাব রবীন্দ্র ভারতীতে, আমাকে বললে তোমার যাওয়া হবে না, কারণ ওখানকার অবস্থা ভালো না, ওখানে মানুষ খুব দ্রুত খারাপ হয়ে যায়। তা আমি বললাম কিভাবে খারাপ হয়? 5 টাকাতে খারাপ হওয়া যায়, 5 টাকাতে পণ্ডিত হওয়া যায়। তা আমার না বিষয়টা খুব ভালো লাগলো, আমাকে যেতে। এই পারমিশনটা পরবর্তীতে আমি গোপনে আমাকে মেজো ভাই রশিদ হায়দার ব্যাংক সলভেন্সি দিয়ে আমাকে ওখানে পাঠিয়েছিলেন। আমি আসলে দেখলাম ওখানে 5 টাকাতে খারাপ হওয়া যায়, 5 টাকাতে ভালো হওয়া যায়। আমি ওই 5 টাকা নিয়ে আমি কিছু ভালো বন্ধু পেয়েছিলাম, তার ভেতরে আমার সামনেই বসে আছেন বিশ্বজিৎ মন্ডল বাপি। এরকম ভালো বন্ধু থাকলে আসলে কলকাতায় খারাপ হওয়া যায় না। পেয়েছি কুন্তল বড়ুয়াকে, পেয়েছি প্রমা বড়ুয়াকে, এরকম আমার অনেকগুলো কাছের মানুষ হয়ে উঠেছিল। আর বিশেষ করে আমি বলবো যে কুন্তল আমার সিনিয়র ছিলেন, যে কারণে একটু দূরে দূরেই থাকতাম, কিন্তু বিশ্বজিৎ মন্ডল বাপি এবং রূপক মজুমদার আমাদের এরকম কিছু কাছের মানুষ ছিল যারা আমাদেরকে খুব গাইড করেছে। আমার ক্লাসমেট হলো, আমাকে প্রচন্ড গাইড করেছে, দেখেছে, খোঁজ খবর নিয়েছে। আমি ধন্যবাদ জানাই বাপিদাকে বিশেষ করে। আর আমার বন্ধুবরা কিছু ছিল আমার ক্লাসমেটরা রোহিণীর সঙ্গীতের, তারা খুব হেল্প করেছে, মানে খুব হেল্প করেছে। যেমন ভালো মন্দ দেখলেই সঙ্গে সঙ্গে হাসতে হাসতে আকার ইঙ্গিতে বলে দিত, আরে দেখিস ভালো থাকে, ইত্যাদি ইত্যাদি। খুব মজায় সময়টা কেটেছে। আমরা কখনো ভাবিনি যে আমরা বাংলাদেশের বাইরে আছি, আমরা দেশের বাইরে আছি। মজা করে বলতাম, এই ভাবি থেকে বলতাম, শোনো আমি কিন্তু ফরেন স্টুডেন্ট, আমার পাসপোর্ট আছে, করে এসে দিত। এই যে প্রাণবন্ত জায়গাটা, কুন্তলরা আমরা সিনিয়র ছিল, তারা তারও সিনিয়ররা ছিল, এক টেবিলে, তাদের একটা টেবিল আলাদা ছিল, একটা সময় আড্ডাতে এমন মুখর হয়ে উঠতো যে আমরা ওই ঠাকুরের মানে ক্যান্টিনে, যেটা জোড়াসাঁকো বাড়িতে ঠাকুরটা চলে গেছে না ফেরার দেশে, আমরা কত মজা করেছি এবং প্রাণ নিয়ে থিয়েটারের কাজ করেছি। এভাবেই থিয়েটারে আসা। আর আমাদের পারিবারিক ভাবে জিয়া ভাইরা, আমার তখন জন্ম হয়নি, তখন আমাদের বাড়ির উঠোনেই বাৎসরিক থিয়েটার হতো। আমার জন্মের পরে, আমি একটু বড় হওয়ার পরেও দেখেছি যে থিয়েটারটা হওয়া। একটা চরিত্র আমাকে দিয়েছিল, যে নাটকের নির্দেশক ছিল আমাদের এক চাচতো ভাই মোশাররফ হোসেন, আর আমার ইমিডিয়েট বড় যে আবিদ হায়দার, তিনি ওই নাটকে অভিনয় করছিলেন। তো আমার ছোট্ট একটা পার্ট দিয়েছিল, আমি পারি নাই। আমার বাড়ির কাজের রাখালটা ওই পার্টটা করেছিল। ওই যে দুঃখ যে আমি নাটকই করব, এই যে নাটকে চলে আসা আর কি। আর আমি ঢাকাতে যাবার পরে, ঢাকাতে দীর্ঘদিন ছিলাম, ওখানে কারক নাট্য সম্প্রদায়, আমার যিনি আমাকে নাটক হাতে করে শিখিয়েছেন শঙ্কর সাউজাল, তাকে শ্রদ্ধা জানাই। যে কারকের সঙ্গে আমি এখনো আছি, চলছি। এভাবে আমার নাটকে প্রবেশ। অনেক ভালো লাগলো স্যার, মানে দীর্ঘ ইতিহাসগুলো শুনতে পেলাম আর কি। মানে শিক্ষকতা হওয়ার পেছনে যে একটা বড় গল্প থাকে, মানে একটা সংগ্রাম থাকে, একটা ত্যাগ থাকে। তো স্যার আপনার কথা ধরে একটু বলতে চাই, আমরা হয়তো পলাশ স্যারকে দেখিনি, শ্রদ্ধার সহিত বলছি স্যারের নামটা, কিন্তু আমাদের যারা শিক্ষক আছেন, ইসমত আরিলা ভুইয়া, আলজাবির স্যার, এখন যিনি চেয়ারম্যান আছেন আমাদের বিভাগের, জাতীয় কবি কাজী নজরুল বুঝতে ইসলাম পেরেছি। বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, তো স্যারদের মুখে, ম্যামের মুখে প্রচুর গল্প শুনেছি পলাশ স্যারের, অনেক কাজের গল্প শুনেছি। তো আপনার কথাগুলো শুনে আবার সেই ক্লাসরুমে ফিরে গেলাম ক্ষণিকের আর কি। মানে ম্যাম এবং স্যারদের মুখে পলাশ স্যারের গল্প আহ আসলে স্মৃতি কাতর করে দিল। এইবার আমি বিশ্বজিৎ মন্ডল স্যারের কাছে যাব। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আমারটা স্যার শোনা আমি যাচ্ছে? আপনার কাছে অনেক হ্যাঁ একদম একদম অনেক শোনা যাচ্ছে। অনেক দিন পর কণ্ঠস্বর শুনলাম। স্যার খুব ভালো লাগছে খুবই আজকে। সংক্ষিপ্ত ভাবে কুন্তলের আপনার সাথে তো দীর্ঘদিন দেখা হয় না। বিশ্বজিৎ তুই ভালো হ্যাঁ। আছিস? তুই ভালো আর আছিস? আরিফের সাথে তো দেখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি মোটামুটি তোরা তো এখনো পর্যন্ত আর কি। হ্যাঁ, তোরা তো কলকাতা থেকে বাংলাদেশে আসতে চাস না, আসলে তো দেখতে পাবে। না না, আসতে চাই, কিন্তু এই করোনাতে আটকে দিল। তোমা ভালো আছে? স্যার যেটা বলছিলাম আচ্ছা, হুম, স্যার হ্যাঁ যেটা বল বলছিলাম বল যে বল বল। আপনার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগ সম্পর্কে এবং আপনার সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে 1-2 মিনিটে কিছু বলেন আমাদের। আসলে নাটক স্যার তার বিভাগ আগে স্যার বিপ্লব এসছে। স্যার স্যার হ্যাঁ, তার আগে বিপ্লব আমি এসছে। হ্যাঁ, বিপ্লব স্যারকে স্বাগতম জানাচ্ছি। স্যার প্রণাম নেবেন। নমস্কার। রেপার্টরি গার্ডেন থিয়েটারের পক্ষ থেকে স্বাগতম জানাই স্যার। নমস্কার সবাইকে, যারা গুণীজন আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা দর্শক আছেন তাদের জন্য আমার শুভেচ্ছা রইল এবং তাদেরও আমি শুভকামনা জানাই। বিশ্বজিৎ হ্যাঁ, স্যার আপনার আর আপনার যেটা কথাটা বলছিলাম, বলুন কয়েক মিনিট। আসলে আরিফ কুন্তল ওখানে আছে, ওরা অনেকটাই জানে, আমার কি বলার কিছু নেই। যেটা বলার, এখন যারা স্টুডেন্টরা রবীন্দ্রভারতীতে পড়ে আর সেই সময় রবীন্দ্রভারতী নাটক ডিপার্টমেন্ট, দুটো একটা হেল অ্যান্ড হেভের ডিফারেন্স হয়ে গেছে। মানে তখনকার আন্তরিকতা, তখনকার কাজের একটা পরিবেশ, তখন একটা আত্মিক যোগাযোগ, যেটা মানে এখনকার স্টুডেন্টরা পুরোটাই মিস করেছে। যেমন কুন্তল রিহার্সাল করছে, ও বাংলাদেশের না ও কলকাতার বা কেউ জানে না। সব স্টুডেন্টরা রাত জাগছে বা সন্ধ্যা পর্যন্ত, আরিফ প্রোডাকশন করছে, আমরা রাত জাগছি। মানে এই যে আন্তরিকতা বা জোড়াসাঁকোর যে পরিবেশটা, সেইটা এখনকার স্টুডেন্টরা পায়নি। আর না পাওয়ার জন্যে তারা যে তখনকার মানে স্টুডেন্ট বা নাটক ডিপার্টমেন্ট কি ছিল সেটা তারা আন্দাজই করতে পারে না। মানে এখন একটা অনেকটা যেমন অন্যান্য বিষয়ে পড়াশোনা হয়, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস, কলেজে ইউনিভার্সিটি যাওয়া, ক্লাস করা, চলে আসা। আর শুধুমাত্র আমাদের সেই সময় নাটক ডিপার্টমেন্টের সাথে নাটক ডিপার্টমেন্টের কোনো মানে যে আর্থিক সম্পর্ক ছিল সেটা না। ভিজুয়াল আর্ট, মিউজিক ডিপার্টমেন্ট, সমস্ত বিভাগের স্টুডেন্টরা একটা একাত্মবোধ ব্যাপার ছিল। যেহেতু একটা কারণ ছিল ভৌগোলিক, মানে ছোট জায়গা ছিল, তারপর জোড়াসাঁকো বাড়ির একটা ঐতিহ্য ছিল। আর সেই সময় সবকিছু মিলিয়ে একটা আন্তরিক ব্যাপার ছিল। তা সেইটা তো এখনকার স্টুডেন্টরা মিস করে, যেটা আরিফ, কুন্তল, আমরা পেয়েছি। আর আমরা তো আমাদের চোখের সামনে বিবর্তনটা দেখলাম, মানে কোথায় ছিলাম, কিভাবে আস্তে 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 কোথায় আসলাম, যেটা ওদের কাছে অনেকটা অজানা। আমাদের কাছে সেটা পরিষ্কার, কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ওই আন্তরিক জায়গা থেকে আমরা আস্তে আস্তে একটা সত্যিকারের ইউনিভার্সিটি আসলাম। আগে একটা ঘরের মধ্যে একটা দলে নাটক করতাম, বা একটা এরকম একটা পরিবেশ ছিল, কারোর সাথে কারোর হতো মনোমালিন্য, কিন্তু সেটা এমন একটা। তারপরে বাংলাদেশের স্টুডেন্টরা বিশেষ করে ওখানে সমস্ত অনুষ্ঠানগুলো, মানে 21শে ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে 16ই ডিসেম্বর থেকে আরম্ভ করে এমন সুন্দরভাবে তারা একটা মানে অনুষ্ঠান করতো, সমস্ত কিছু ইন্ডিয়া এবং বাংলাদেশের স্টুডেন্ট নিয়ে। সত্যি এটা আমার পক্ষে ভোলা সম্ভব নয়, কারণ আমি ছিলাম বাংলাদেশের স্টুডেন্টদের সাথে একটা আহ অনেকেই ছিলেন, আমি জানি, কিন্তু আমার মনে হয় আমি একটু বেশি ইনভলভ হয়ে পড়েছিলাম। সেটা একটা অন্য কারণও আছে, সেটা ওরা সবাই জানে, আমার অন্য একটা কারণও ছিল। কিন্তু আমার তৎসত্ত্বেও আমার আমি আমার 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 বান্ধবীর সঙ্গে তোমার একটা মানে তুমি এখন আমাদের খুব কাছের মানুষ, বড় জামাই বাবু, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই আমাকে তো প্রমা বলতো, জাম্বু বলেই ডাকতো। হ্যাঁ, একদম এরকম আমরা একদম। এটা না। হ্যাঁ, হ্যাঁ, এখনো আমার মনে আছে, প্রমা এখনো দেখা হলে আমি চট্টগ্রামে গেলে, জাম্বু এসছে, হ্যাঁ অমুক তো, সে তো আমি ভুলতে পারবো না। প্রমার বাড়িতে গেছি, কুন্তলের বাড়িতে তো গেলেই আমি ঘুরে আসি। তা আরিফের বাসায় গেছি আমি, ঢাকাতে গেছি, রাজশাহীতে যাওয়া হয়নি। তো এই সব পাবনাতে মিলিয়ে না, গেছো? মানে পাবনাতে। পাবনাতে গেছি। তাই সব মিলিয়ে ওইটা আর ভালো লাগে না আলোচনা করতে, কারণ সেই দিনগুলো
মানে এখন মাঝে মাঝে এখন অ্যালবাম দেখি, খুব কষ্ট হয়। এই আর কি, এই চলে যাচ্ছে। তা এখন প্রাসঙ্গিক বিষয়ে আসা যাক। বিপ্লব আছে, বিপ্লব একটু ইন্ট্রোডিউস করে নিই, বিশ্বভারতীর অধ্যাপক হ্যাঁ বিপ্লবের সাথে স্যার, যা পরে। হ্যাঁ, একদম একদম স্যার, আসলে আপনার কথার সাথে একটু কথা না বললেই নয়। মানে স্যার, হুম। আমার সৌভাগ্য হয়েছিল মানে আপনার ছাত্র হওয়া, এবং কুন্তল স্যার, আরিফ স্যার প্রত্যেকে আমার শিক্ষক। তো আমি যখন রবীন্দ্র ভারতীতে 2 বছর পড়াশোনা করেছি, মানে আপনাদের কথা এত এত শুনেছি। কুন্তল স্যার, আরিফ হায়দার স্যার, মানে বিশ্বজিৎ স্যারের তো আমি নিজেই ক্লাস করেছি, এটা আরে আমার আমরা সৌভাগ্য হয়েছে। আমরা আমরা একসাথে খেতাম, একসাথে শুতাম, একসাথে ঘুরতাম, কুন্তল আছে, আরিফ আছে, সবাই একসাথেই থাকতাম। মানে কে ইন্ডিয়ান কে বাংলাদেশ এরকম ব্যাপার ছিল না, ঠিক আছে? একদম তা স্যার, এই আমি এই তো সেটাই শুনেছি আর কি। আর শুধুমাত্র ঘোরাঘুরি নয়, কাজের ক্ষেত্রে ওরা যথেষ্ট। কুন্তল একদম অসিতদার কাছে দীর্ঘদিন, আমাদের যে অসিত চুপকথার, আদিবও কাজ করেছে অনেক, অন্য থিয়েটার বা অন্য জায়গায় কাজ করেছে। তা সুতরাং তোরা শুধু মানে ঘুরতে পারে থিয়েটার ওয়ার্কশপে। থিয়েটার ওয়ার্কশপে কাজ করেছে, সুতরাং হ্যাঁ, কাজটা যেমন করতো প্লাস এমনি মানে সবকিছুই বজায় রেখেই করতো। কিন্তু এখন সেটা আমি একদম। একটু অভাব দেখি। অনেকে আছে হয়তো ভালো, কিন্তু একটু অভাব আছে। এখন আমি যাচ্ছি ডক্টর বিপ্লব বিশ্বাস স্যারের কাছে। স্যার, আপনাকে আবারও প্রণাম জানাচ্ছি। আপনার সম্পর্কে স্যার একেবারেই সংক্ষিপ্তভাবে জানতে চাই, আপনার বিভাগ এবং হচ্ছে শান্তিনিকেতন সম্পর্কে একটু যদি আমাদের বলেন, আমরা আসলে খুশি হব। আমি আজকের আলোচনা সভায় সার্বিকভাবে কনিষ্ঠতম, তো সেই জন্য যারা শ্রদ্ধেয় রয়েছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা নিবেদন করছি। প্রথমে আমি আসলে সঙ্গীত ভবনে, বিশ্বভারতী সঙ্গীত ভবনে আহ, রবীন্দ্রসঙ্গীত, ডান্স এবং ড্রামা এই অর্থে একটি ডিপার্টমেন্ট। তো সঙ্গীত ভবনে মূলত দুটি প্রধান বিভাগ, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডিপার্টমেন্ট, আর একটাকে বলা হয় রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্ট। রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টের অধীনে নাটক, রবীন্দ্রসঙ্গীত, মণিপুরী নৃত্য, রবীন্দ্র নৃত্য এবং কথাকলি নৃত্য, এইগুলো রবীন্দ্রসঙ্গীত বিভাগে আছে। সেই সুবাদে আমরা রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টের আন্ডারেই ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস বলে একটি বিভাগে আছি। তো এখানে সুবিধে এবং অসুবিধে দু রকমের বিষয় আছে। সুবিধের জায়গাটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, ডান্স অ্যান্ড ড্রামা বিভাগে যখন আমরা নাটক নিয়ে কোনো কাজ করি, ছেলেমেয়েরা যখন নাটক করতে আসে, তারা তাদের বিভিন্ন থিয়েটার অ্যাক্টিভিটিজের জন্য আনুষাঙ্গিক যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলো আমরা খুব সহজে অন্যান্য বিষয় থেকে পেয়ে যাই, মানে অন্যান্য সাবজেক্ট থেকে পেয়ে যাই। যেমন ক্লাসিক্যাল ডিপার্টমেন্টে এখানে ইনস্ট্রুমেন্ট শেখানো হয়, এখানে ভোকাল শেখানো হয়। এই সমস্তটা অন্যান্য বিভাগে থাকলেও বিশ্বভারতীতে একটু অন্যরকম করে আছে এবং একটা সার্বিক ভাবনা থেকে সঙ্গীত ভবন। তো সেই জায়গা থেকে আমরা বেশ কিছুটা সুবিধা ভোগ করে থাকি। পরিকাঠামো দিক থেকে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে ঠিকই, সেটা আমরা কাটিয়ে উঠবার চেষ্টা করছি এবং বিশ্বভারতী আপ্রাণ চেষ্টা করছে ছেলেমেয়েদের কাছে সেটাকে সুন্দর করে উপস্থাপন করা এবং নতুন ভাবে বিশ্বভারতীর ড্রামা ডিপার্টমেন্টটাকে নতুন ভাবে উপস্থাপন করা, এবং সেইভাবে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। তো এগুলো সব প্রতিষ্ঠানে কম বেশি থাকতে পারে বা থাকেও হয়তো, আমাদের একটু আছে এবং সেটা স্বীকার করে নেওয়া ভালো। সেই জায়গা থেকে আমরা চেষ্টা চালাচ্ছি ছেলেমেয়েদের সঙ্গে মানে আমাদের থিয়েটার ভিত্তিক সম্পর্ক গড়ে তোলা। এবং এখানে এসে শান্তিনিকেতন সম্পর্কে যদি দুটো কথা না বলি তাহলে খুব অন্যায় হয়। শান্তিনিকেতন বিশ্বভারতীর মানে বিশ্বভারতী প্রতিষ্ঠানটি যে অর্থে আমরা ঐতিহ্যগত দিক থেকে যে ভাবনাটা আমাদের মধ্যে আছে, সেটা আমরা সকলেই কম বেশি জানি। এখানে এসে একটি মুক্ত মনের পরিচয় আমরা পাই, সার্বিকভাবে খোলামেলা পরিবেশ, এবং ছেলেমেয়েরা যারা থিয়েটার শিখতে এখানে আসে তারাও অনেকগুলো স্পেস পায়। শুধুমাত্র মঞ্চে গিয়ে তারা অভিনয় করবে, অভিনয় শিখবে সেরকম জায়গা থেকে বেরিয়ে এসে বেশ কিছু খোলার জায়গা আছে যেখানে তারা তাদের মতো করে তারা থিয়েটার অ্যাক্টিভিটিস গুলো করতে পারে। সেই সুবিধা তাদের আছে এবং সেটা তারা করেও। আর একটা হচ্ছে এই যে সমস্ত পৃথিবীর সঙ্গে বিশ্বভারতীর একটা মেলবন্ধন,
সেই মেলবন্ধনের জায়গা থেকে আমরা গোটা পৃথিবীর মানুষ এখানে যেমন আসে, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার যেটাকে বলছি, সমস্তটা তারা নিয়ে যেমন আসে, সেটার কিছুটা অংশ আমরা সংগ্রহ করতে পারি বা অনায়াসে পেয়ে যাই। একই সঙ্গে এখানে গুরুদেবের যে আদর্শ, রবীন্দ্র ভাবনার যে প্রয়োগ, সার্বিকভাবে বিশ্বভারতীর আনাচে কানাচে শান্তিনিকেতনের যেদিকেই আপনি যান সেগুলোর একটা উপস্থিতি আপনি পাবেন। সেটা গোটা বিশ্বের মানুষ কম বেশি সেটা নিয়ে যান। এটা আমাদের কাছে প্রাপ্তির, এবং এটা ভেবে আমাদের ভালো লাগে যে সমস্ত মানুষ এখনো গুরুদেবকে কেন্দ্র করে, ভবিষ্যৎ প্রজন্ম গুরুদেবকে কেন্দ্র করে অনেক বেশি নতুন নতুন চর্চার অবকাশ পাচ্ছে, এবং সেই সুযোগের জন্য আমরা জাস্ট একজন সংযোগকারী হিসেবে রয়েছি, সেটা ভেবে আমাদের আনন্দ। তো আজকের মূল যে আলোচনা, সেই আলোচনায় যাওয়ার আগে শান্তিনিকেতন সম্পর্কে আমাকে খুব বেশি আলাদা করে বলতে হয় না, এই কারণে যে গুণী মানুষেরা আজকে আমার সামনে রয়েছে, বা যারা আজকে আমাদের উপারে অর্থাৎ কানেক্ট হচ্ছে এই ফেসবুক লাইভের মাধ্যমে, তারাও জীবনে অন্তত পক্ষে এক আধবার, এমন কোনো মানুষ নেই যার একটা আকাঙ্ক্ষা থাকে না যে শান্তিনিকেতনে একবার যাবেন। বারবার তারা ঘুরে ফিরে এখানে আসেন যে মানুষটির জন্য, সেই মানুষটি আমাদের সকলের পরিচিত। তার সম্পর্কে আমাকে আলাদা করে বিশেষ কিছু বলার প্রয়োজন বোধহয় পড়ে না। ধন্যবাদ। এবার মূল আলোচনায় যাওয়া যেতে পারে বোধ হয়। আমার জায়গা থেকে আমার এইটুকু বলেছি। একদম স্যার, আপনি ঠিক কথাই বলেছেন। আসলে শান্তিনিকেতনে একবার না গেলে আসলে প্রাণটা জুড়ায় না, এটা একেবারেই ঠিক। তো আজকে স্যার আমাদের যে বিষয়টি, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সমকালীন নাট্যভাবনা, এইটি হচ্ছে মূল প্রসঙ্গ আমাদের। তো সেই প্রসঙ্গে অবশ্যই মুক্ত আলোচনা হবে। আমি প্রথমেই কুন্তল বড়ুয়া স্যারের কাছে যাচ্ছি। স্যারকে দিয়ে আমি শুরু করছি, তারপর আপনারা প্রত্যেকেই যুক্ত হবেন। স্যার, আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। আমি যেটা বলতে চাই যে একজন নাট্যকলার শিক্ষক হিসাবে, মানে আমার যেটা জানা আপনার কাছে এই বিষয়টা সম্পর্কে, যে আমরা যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে নাটকে পড়ছি বা নাটক বিভাগ থেকে পাশ করে বের হয়ে এখন বাজারে আছি, যদি একদম মোটা দাগে বলতে হয়, বাজারে আছি, তো আমাদের জন্য আসলে মানে সমকালীন নাট্য ভাবনাটা কি হতে পারে, বা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে আমরা কিভাবে সমাজে সেটা বিস্তার ঘটাতে পারি, সেই বিষয়ে যদি স্যার একটু বলেন। প্রথমে বলে রাখছি যে বিপ্লব বাবুর সাথে আমার প্রথম দেখা। নমস্কার। শান্তিনিকেতন আমাদের জন্য একটা প্রিয় জিনিস, আকাঙ্ক্ষা জিনিস। যখন জোড়াসাঁকোতে দীর্ঘ সময় ছিলাম, তখন আমরা বলতাম যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। শান্তিনিকেতন আমাদের শ্বশুর বাড়ি ছিল। তো স্বাভাবিকভাবে আপনার সাথে আমার প্রথম দেখা, প্রথম কথা। আপনাকে বাংলাদেশের সকল নাট্যকর্মী, সংস্কৃতি কর্মীর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার রবীন্দ্রনাথকে আমার সুখের এবং দুঃখের বিশ্ববিদ্যালয়কে আমি অভিনন্দন জানাচ্ছি। আরিফ হায়দার রাজশাহী ইউনিভার্সিটির অতি যোগ্য একজন মানুষ, মেধাবী একজন মানুষ, তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই আয়োজনের সাথে যারা যুক্ত আছেন, যারা নেপথ্যে কলা কৌশলী আছেন, সুজন ছাড়া, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই প্রাতিষ্ঠানিকভাবে পাশ করা শিক্ষার্থী, আবার কর্মক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যদিও এটা আড্ডা, কিন্তু এই বিষয়টা আসলে একাডেমিক একটা ডিসকাশন হতে পারে। কারণ এই কারণে বলছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সমকালীন নাট্যভাবনা দুটো দুরকম জিনিস। প্রথমে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, যে আমরা যারা প্রাতিষ্ঠানিকভাবে পাশ করে এসছি বা প্রাতিষ্ঠানিকভাবে যারা আমরা কাজ করছি, তাদের সাথে বর্তমান যে থিয়েটারটা, যেটা আমরা গ্রুপ থিয়েটার বলছি বা আমরা মূলধারা থিয়েটার কথা অনেকে বলে, যদি আমি মূলধারা বলতে চাই না, তাদের সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোন রকমের সংঘাত নেই, কোন রকমের তার ব্যবধান নেই, কোন রকমের তফাৎ নেই। কারণ এটা মেনে নিতেই হবে যে যারা দীর্ঘ সময় ধরে থিয়েটার চর্চা করেছে, দীর্ঘ সময় ধরে যারা থিয়েটারকে নিবিড়ভাবে অনুশীলন করেছে, তারা অনুশীলন করেছেন বলেই আমরা আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা শিক্ষার্থীদের পাঠদান করতে পারছি। সমকালীন থিয়েটারটা
কি হতে পারে? একটা জিনিস বলে রাখা ভালো যে গত কিছুদিন আগে আমরা 6টা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহকর্মীদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রত্যেকে আমাদের দিকে একটা আঙ্গুল তুলে কথা বলে, কথাটা এরকমই বলেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় বা প্রাতিষ্ঠানিক করে আমরা পড়ালেখা পাঠদান করি, তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত এত বেশি যে আমাদের প্রাতিষ্ঠানিক যে আমাদের পাশ্চাত্য থিয়েটারটা এত বেশি, এবং পাশ্চাত্য থিয়েটার থেকে আমরা এত বেশি আমাদের শিক্ষাদানের পদ্ধতির সাথে যুক্ত করে নিয়েছি, যার কারণে আমরা আমাদের দেশীয় ঐতিহ্য, আমাদের দেশীয় যে ধারা আছে সেই ধারাটাকে আমরা ছাত্রদের সামনে তুলে ধরতে পারছি না। আবার কেউ কেউ এই অভিযোগটুকু করেন যে অতিরিক্ত পাশ্চাত্য থিয়েটার ছাত্রদের পড়ানোর কারণে আমরা, বাংলাদেশের কথা বলছি তবে ভারতের সাথে যুক্ত, যা আমরা ঐতিহ্যের ধারা থিয়েটার বা জাতীয় নাট্য ধারা থিয়েটারটুকু আমরা হারিয়ে ফেলেছি। এই বিষয়গুলো মাথায় রাখতে বলছি এই কারণে যে সমকালীন থিয়েটার ভাবনা যখন কথাগুলো এসছে, সমকালীন থিয়েটার ভাবনা যখন আমরা নিজেদেরকে জড়িয়ে রাখছি, তখন প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে আমরা যারা যুক্ত আছি তাদেরকে এই কথাটুকু একটু ভাবতে হবে যে আমরা আমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষার যে কারিকুলামটা আছে তাকে কিভাবে সমকালীন থিয়েটারের সাথে যুক্ত করতে পারি। যদি আমরা যুক্ত করতে না পারি সমকালীন থিয়েটারের সাথে, তাহলে বোধহয় আমরা পিছিয়ে পড়বো। আমি মনে করি যে আমার যেটা মনে হয়, আমি এখানে 4জন আলোকিত মানুষ আছেন, 3জন আপনারা এই ধরে আলোচনা করতে পারেন। শুধুমাত্র আমরা ঐতিহ্যের থিয়েটারের কথা বলছি, আমরা লোকজ থিয়েটারের কথা বলছি, আমরা বলছি যে মাটির থিয়েটার, আমাদের হারিয়ে যাওয়া থিয়েটার। আমি এখান থেকে অনেক সময় অনেককে আমি এটাও বলি, যদি আমি এই মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করি, যারা যে সমকালীন থিয়েটার নিয়ে ভাবছেন বা মূলধারার থিয়েটারের কথা বলছেন, আমি যদি একজন নাটকের শিক্ষার্থী হিসেবে যদি জিজ্ঞেস করি আমার বাঙালির থিয়েটার ধারা কোনটি, বহু গুণীজন বহু রকম মত দেবেন। কেউ বলবেন যে যাত্রা, কেউ বলবেন গম্ভীরা, কেউ বলবে সং, কেউ বলবে বৈষ্ণব, এই নানা রকম যে বিভিন্ন গুণীজন বিভিন্ন রকম মত প্রকাশ করবেন। আমি জানি আমার দেশে বা ভারতের বিভিন্ন লোকজ বিভিন্ন ঐতিহ্য ধারা থিয়েটার আছে। এই থিয়েটার গুলোকে আমি মনে করি আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা দরকার। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা নয়, আমি গত বেশ কিছুদিন ধরে একটা জিনিস ভাবছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে আমরা যারা যুক্ত আছি বা আমরা যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছি, তাদের বোধহয় বর্তমান সমকালীন থিয়েটারের সাথে যুক্ত হতে গেলে বা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে যদি আধুনিক থিয়েটারের সাথে যুক্ত করতে চায়, তাহলে বোধহয় 3টা বিষয় অত্যন্ত জরুরি হয়ে পড়ছে, অত্যন্ত ভাবনার বিষয় হয়ে গেছে আমরা কিভাবে তার সাথে যুক্ত করবো। এক হচ্ছে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা দরকার ঐতিহ্যের থিয়েটার। আমি অস্বীকার করতে পারি না যে ঐতিহ্যবাহী থিয়েটার যে ধারাগুলো আছে সেই ধারাগুলো আমাদের সংযুক্ত করতে হবে। পাশাপাশি আমি এই কথাটুকু বলবো, এর পাশাপাশি ইতিহাস নির্ভরতা, যে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জাতির একটা ইতিহাস আছে, একটা ইতিহাসের ঐতিহ্য আছে, সেই ইতিহাসটুকু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা দরকার। তার সাথে সে সর্বশেষ এই জিনিসটা আমি যুক্ত করতে চাই সমকালীনতা, যাতে আমরা বলি আধুনিকতা, মডার্নিজম। এই যে ঐতিহ্য বা ইতিহাস নির্ভরতা, এই যে আধুনিকতা, এই 3টা সংমিশ্রণ নিয়ে যদি আমরা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা আমাদের কারিকুলামকে যদি আমরা যুক্ত করতে না পারি, আমরা বোধহয় যে সমকালীন যে থিয়েটারের কথা আমরা বলছি, আমরা যে বর্তমান যে থিয়েটারটা চলছে সেই থিয়েটারের ধারা থেকে বোধহয় আমরা নিজেরা পিছিয়ে পড়বো বা আমাদের ছাত্রদেরকে এই ধারার সাথে সংযুক্ত করতে পারবো না। আমি শুরুতে এইভাবেই শুরু করতে চাই যে আপনারা যারা আছেন এই আলোচনাটুকু আপনারা যুক্ত করতে চান যে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে মূলধারা বা সমকালীন থিয়েটারের সাথে যে যুক্ততা, এই যুক্ততা আমরা কি করে করতে চাই। পাশাপাশি আমাদের বলতে আর একটা দায়িত্ব রয়ে গেছে, সেই দায়িত্বটুকু আমরা কি অস্বীকার করতে পারি না। যদি আরে বলেন, বিশ্বজিৎ বলেন, বিপ্লব বলেন, আমরা দীর্ঘ সময়
থিয়েটার করতে করতে, থিয়েটার চর্চা করতে করতে আমরা পড়তে গেছি, আবার পড়ে এসে দীর্ঘ সময় বেকারত্বের অভিশাপ নিয়ে আমরা শেষ পৌঁছে এসে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছি। কিন্তু বর্তমান সমাজ যারা এই নাটকের সাথে যেসব শিক্ষার্থীরা যুক্ত থাকেন, তাদের কিন্তু একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, আমি থিয়েটার করব, আবার বেঁচে থাকার জন্য আমার থিয়েটার পাশ করে আমার একটা কিছু করতে চাই। আমি জানি ভারতে সাউন্ডটা হয়তো কিন্তু প্রবলেম করছে। হ্যাঁ, আমি জানি যে ভারতে হয়তো থিয়েটারটা পেশাদার হিসেবে নেওয়ার ক্ষেত্রে সরকার অনেক কিছু তাদেরকে প্রণোদনা দিচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের হয়তো অনেক রকম চিন্তা ভাবনা আছে, কিন্তু আমরা এখনো পেশাদারি হয়ে উঠতে পারিনি। এখানে যারা আলোকিত, আপনারা প্রত্যেকে আলোকিত মানুষ, দীর্ঘদিন থিয়েটারের সূত্রে আপনারা যুক্ত আছেন, আপনারা এই ভাবনাটুকু সাথে যুক্ত করতে পারেন যে আমাদের প্রাতিষ্ঠানিক থিয়েটারের সাথে একটা ছেলে পাস করে বেরিয়ে সে পেশাকে কিভাবে হতে পারে, বা এই পেশার সাথে সে নিজেকে কিভাবে সম্পৃক্ত করতে পারে। কারণ পেশা এবং নেশা দুটো সমন্বয় না থাকলে একজন মানুষ ভালো থিয়েটার করতে পারে না, বা থিয়েটার করাটাও তার পক্ষে দূর হয়ে যাবে। আমি প্রারম্ভিক ভাবে এই কথাটুকু বলে আপনাদের কাছে ফ্লোরটা দিচ্ছি, আপনারা বোধহয় বিস্তারিত ভাবে আলোচনা করতে পারেন, আলোচনাটা দরকার। পাশাপাশি আমি বিপ্লবকে এই কথাটুকু বলবো যে থিয়েটারে আমি তো মনে করি রবীন্দ্রনাথ আমাদের একটা মহান বিষয়। আমি নাট্যকলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগে আমাদের রবীন্দ্রনাথের আলাদা একটা বিষয় আমরা রেখেছি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমাদের রবীন্দ্র চর্চা করতে হতো, আমরা এখানে রবীন্দ্র নাটক করে আমরা একটা বিষয় এখানে রেখেছি। কিন্তু সবকিছু মিলে আজকে সুজন রবীন্দ্র ভারতী থেকে পাশ করে বাংলাদেশে এসছে, সেই তাহলে তার দিকে যদি তাকায়, সে তার পেশাটাকে কিভাবে গ্রহণ করবে? তার থিয়েটার চর্চাতে মনে প্রাণে থিয়েটারটাকে ভালোবাসে, থিয়েটার, কতদিন সে এই থিয়েটারটা করতে পারে? আমার মনে হয় আপনার সবকিছু এই যে সামগ্রিক যে আমি আমার চিন্তা থেকে বললাম, এই চিন্তা থেকে নিয়ে যদি আমরা এগোতে চাই, আমরা ভাবতে পারি। আমি ভাবনার সূত্রটা ধরিয়ে দিলাম, এই সূত্রগুলো নিয়ে আমরা একটা মূল জায়গা দিতে পারবো। এই জায়গা থেকে হয়তো আমরা একটা সমন্বিত ভাবনা পাবো, একটা সমন্বিত দিক নির্দেশনা পাবো। এই দিক নির্দেশনা দিয়ে হয়তো আমরা আমাদের আলোচনাটা এগিয়ে যেতে পারি। এই পর্যন্ত বলে আমি আপাতত আমরা অবশ্যই স্যার, মানে আপনার কাছ থেকে আমরা অসাধারণ কিছু কথা শুনলাম, যেটা আমাদের একটু আসলে ভাববারই বিষয়। তো এইবার আমি ডক্টর বিপ্লব বিশ্বাস স্যারের কাছে যাব। স্যার, মানে কুন্তল স্যার যে বিষয়টা নিয়ে এতক্ষণ বলছিলেন, সেই বিষয়টার দিকে যদি আমরা দৃষ্টিপাত দিই, সেই বিষয় নিয়ে আপনি যদি একটু যুক্ত করতে চাই। আপনার কাছে আমার যেটা জানা যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা স্যার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এবং আমরা যারা স্টুডেন্ট শিক্ষা নিয়ে বের হচ্ছি, প্রথমত আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে আমরা সমাজকে কি দিচ্ছি, সরকারকে কি দিচ্ছি। যেহেতু সরকারের টাকায় আমরা পড়ছি, সরকারের একটা অবদান থাকে আমাদের পড়াশোনার ক্ষেত্রে। পাশাপাশি আমাদের যে জীবনে বাঁচতে হলে আমাদের খাওয়া দরকার, তো সেটার জন্য উপার্জন দরকার, তো সেটাও করতে হবে আমাকে, থিয়েটারও করতে হবে। তো এই এই দুটাকে নিয়ে আসলে বিষয়টা একটা খিচুড়ির মতো পাকিয়ে যায়, মানে একেবারে যদি মুদ্রা কথায় বলি। তো স্যার, আপনি কিভাবে এই বিষয়টাকে দেখেন যদি একটু বলেন স্যার। সৃজন, যখন বিপ্লববাবু কথাগুলো বলবে তখন আমরা সবাই যদি মিউট করতে, আমাদের শব্দগুলো ভালো, শব্দ দিকটা একদম একদম, জি স্যার, জি স্যার, আপনারা যদি স্যার মিউট করে দেন তাহলে ভালো হয়, আবার আপনারা আবার যদি যুক্ত হন বেটার হয়। স্যার যে প্রসঙ্গগুলো তুলেছেন ভীষণ প্রাসঙ্গিক অর্থেই এই প্রসঙ্গগুলো এসছে। এখানে আমাদের যে বিষয় রাখা হয়েছে, বিষয়কে যদি প্রথমে বিষয় কেন্দ্রিক কিছু কথা বলতে হয়, তাহলে প্রতিষ্ঠান, এটা কি অর্থে প্রতিষ্ঠান আমরা বলতে চাইছি সেটার দিকে আমাদের একটুখানি লক্ষ্য রাখা বোধহয় প্রয়োজন। যদি প্রতিষ্ঠান স্পেসিফিক হওয়া প্রয়োজন, যে প্রতিষ্ঠান বলতে আমরা যারা পড়াচ্ছি বা যে প্রতিষ্ঠান থেকে আমরা নাট্যকলা শিক্ষা গ্রহণ করছি, সেই প্রতিষ্ঠান যেটা সরকারি অথবা বেসরকারি হতে পারে,
এটা এক রকমের প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানের বৃহত্তর অর্থনীতি ধরি তাহলে যে গ্রুপ, যারা সেটা প্রত্যন্ত গ্রামে হতে পারে, শহরে হতে পারে, মফস্বলে হতে পারে, তারা যে থিয়েটার চর্চা করছে সে অর্থে তারাও কোনো না কোনো ভাবে একটা প্রতিষ্ঠান। শিক্ষা তাদের প্রাতিষ্ঠানিক অর্থেই তাদেরও শিক্ষা হয়। আমরা যেটা একটা পার্টিকুলার লাইন ধরে পার্টিকুলার কতগুলো বিষয় সিলেবাসের কেন্দ্রীয় বিষয়কে মান্যতা দিয়ে আমরা যেটা পড়াই সেটা প্রতিষ্ঠান হতে পারে। যদি আমরা আলোচনায় এই অর্থে ভাবি যে আমরা যারা প্রতিষ্ঠানে পড়াচ্ছি, যে প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করছি, ডিগ্রি নিচ্ছি, সার্টিফিকেট নিচ্ছি, সেই অর্থে প্রতিষ্ঠান, তাহলে আলোচনার প্রেক্ষিতে একটু অন্যরকম বোধহয় অন্যভাবে দেখা যায়। সেইভাবেই আমি এগোচ্ছি। স্যার যেটা আমাকে ইন্ডিকেট করলেন যে আমরা এখান থেকে শিক্ষা পেয়ে ভবিষ্যৎ প্রজন্মকে কি দিতে পারছি বা ভবিষ্যৎ প্রজন্ম কি পাচ্ছে, এই ক্ষেত্রে আমার মনে হয় আমার এই খুব মানে স্বল্প জীবনের অভিজ্ঞতায় আমার যেটুকু মনে হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে একটা হতাশার জায়গা আছে। যারা থিয়েটার নিয়ে কাজ করছে, যারা পড়াশোনা করছে থিয়েটার, তার মধ্যে বেশিরভাগ ছেলে মেয়ের একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন তারা সামনে দাঁড় করিয়ে রাখে যে আমি থিয়েটার করছি, এরপরে রুটি রুজির জায়গায় আমি কি করব? আমার এটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন নিয়ে তারা দাঁড়িয়ে থাকে। এবারে থিয়েটার করে তারা অনেক ক্ষেত্রেই দেখা যায়, এটা ভারতবর্ষ কেন বাংলাদেশেও হতে পারে, থিয়েটার করে সেই অর্থে প্রফেশনালি তারা কি করতে পারছে এবং কোন জায়গায় তাদের প্লেসমেন্ট কোথায় গিয়ে পৌঁছচ্ছে, মানে তারা আর্ন করতে পারছে কি। আজ বাদে কাল যখন পড়াশোনা করে একটা ডিগ্রি নিয়ে যখন জীবনের মধ্যে গিয়ে পড়বে, সেই ইঁদুর দৌড়ে তাকে কিছু রোজগার করতে হবে, সেই রোজগারটা থিয়েটারের মধ্যে দিয়ে কিভাবে আসতে পারে এই ভাবনাটা তাকে তাড়া করে বেড়ায়। হ্যাঁ, এর ব্যতিক্রম কি নেই? অনেক মানুষ আছেন যারা থিয়েটারের জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছেন। তার সেক্ষেত্রে তারা এই অর্থটাকে অর্থটাকে পেছনে রেখে সামনে, অর্থাৎ থিয়েটারের জন্য কিছু করতে হবে এই ভাবনা থেকে থিয়েটার করে, সেই সংখ্যাটা বোধ হয় কম। এবারে থিয়েটারও করবো, কিছু রোজগার করবো, কিন্তু থিয়েটারের মাধ্যমে যদি রোজগার করতে যাই সেক্ষেত্রে আমাদের পথ কি হতে পারে? যেভাবে আমাদের সিলেবাসকে আমরা মানে পড়ানো হয়ে থাকে, সিলেবাস যেভাবে, তাতে থিয়েটার একটি কম্পোজিট আর্ট, এটা তো আমরা জানি, মিশ্র শিল্প। এই মিশ্র শিল্পে অনেকগুলো মাধ্যম আছে। আমার মনে হয় থিয়েটারই এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে বৈচিত্র্য সবচেয়ে বেশি। কারণ থিয়েটার করতে গেলে আমাকে অন্ততপক্ষে আলো সম্পর্কে একটা ধারণা রাখতে হয়, তার টেকনিক্যাল বিষয়গুলোকে আমাকে ধারণা রাখতে হয়, সাউন্ড, মিউজিক এই সম্পর্কে আমাকে ধারণা রাখতে হয়, এর প্রপস, এর কস্টিউম, এর মেকআপ, সেট, মঞ্চ, এই সমস্ত বিষয়গুলো জড়িত। এর সঙ্গে টেকনিক্যালি এর পরোক্ষে অনেক মানুষ জড়িত। ফলে থিয়েটার করতে গিয়ে যদি কেউ খুব ছোট্ট ছোট্ট ভাবে যে আমার বিশেষ ঝোঁক বা আমার বিশেষ কি বলবো শিল্পকলার জায়গা, কোন জায়গাটা ধরে আমি আমার জীবনে এগোতে পারি, থিয়েটার মানে আমি সামগ্রিক দিক থেকে এগোবো, আমি একজন বিরাট বড় ডিরেক্টর হব, আমি বিরাট বড় একজন অভিনেতা হব, প্রত্যেকের ভাবনা বোধহয় এরকম নয়। যদি প্রত্যেকে এরকম করে ভেবে থাকে তাহলে থিয়েটার থেকে নিরাশাটা অনেক বেশি তার কাছে আসতে পারে। এই নৈরাশ্যের জায়গা থেকে যদি বাঁচতে হয়, নৈরাশ্যের জায়গা থেকে যদি বেরোতে হয়, আমার মনে হয় প্রত্যেকের নিজস্বতা অনুযায়ী তাকে একটা পার্টিকুলার দিকে এগোতে হবে। থিয়েটার থেকে আমি, হ্যাঁ, আমাকে সামগ্রিকভাবে যে সিলেবাসের মধ্যে আমি এসে পড়েছি সেগুলো আমাকে সব কম বেশি শিখতে হবে, প্রত্যেক সাবজেক্টে তাই হয়। কিন্তু আমি যখন বিশেষভাবে কোনো বিষয় আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যেটাতে আমি বেশি মানে পারদর্শী, সেদিকে ফোকাস করে, এবং সেইটা আমাদের কাজ, আমরা যারা শিক্ষক আছি সেই ছেলে মেয়েদেরকে তাদের গাইড করে তার ঝোঁক কোন দিকে, সে কোনটায় সবচেয়ে, কোন দিকে সবচেয়ে বেশি উৎকর্ষ তার ফিউচারে হবে, সেই দিকে আমরা যদি একটুখানি ঠিক করে নজর দিই তাহলে তাকে সঠিক রাস্তা দেখাবার দায় কিন্তু আমাদের। এই দায় থেকে যদি আমরা কোনোভাবে বঞ্চিত হই বা এই দায় থেকে যদি নিজেকে সরিয়ে রাখি তাহলে আমরা বিরাট বড় অপরাধ করব, থিয়েটারের বিরাট ক্ষতি হতে পারে বলে এটা আমার মনে হয়। এবং সেই প্রতিভাগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে নিয়ে এসে তাদেরকে সঠিক পথে চালনা করা, এটা আমাদের দায় থেকে যায়। ফলে এই দায়টা আমরা সঠিকভাবে পালন করছি কিনা সেটা একটা বড় প্রশ্ন।
এবারে যারা এই হতাশায় ভুগছে, আমার বেরিয়ে আসার স্কোপ তাদের আছে, তাদেরকে বেছে নিতে হবে এবং তার গুরু যার কাছ থেকে তিনি শিখছেন, সেটা প্রতিষ্ঠান হতে পারে, প্রতিষ্ঠানের বাইরেও প্রাতিষ্ঠানিক অনেক গুরু আছেন, তারা সেখান থেকে শেখে। যেমন থিয়েটার করতে গেলে কারো কাছ থেকে কেউ একজন নাচ শিখতে পারে, কেউ গান শিখতে পারে, কেউ ইনস্ট্রুমেন্ট শিখতে পারে। এই সমস্ত মানুষের পরামর্শ নিয়ে শেষ পর্যন্ত তাকে নির্ধারণ করতে হবে আমি কোন লাইনে যাবো। শুধু তাই নয়, থিয়েটার করতে গিয়ে কিন্তু একজন ভালো লেখকও হতে পারে, একজন কবি তার মধ্যে যে শিল্পী সত্তা আছে সেই শিল্পী সত্তা দিয়ে সে থিয়েটারকে উপকৃত করতে পারে, এবং এই থিয়েটার করতে এসে সে ভালো লেখার জায়গাও তৈরি করতে পারে। আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি আমার মানে তাদের মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারে 2-3 জন ছাত্র ছিল, তারা তারা তাদের লিখতে হবে একটা ডিসার্টেশন পেপার তৈরি করতে গেলে তার যে লেখা, সেই লেখাটা সেটা সঠিকভাবে, এটা দুঃখের বিষয় আমার কাছে যে তারা একটা বাক্য গঠন করতে পারছে না। এবারে এটা যখন আমি আইডেন্টিফাই করলাম, আমি তাকে মানে বিশ্বাস করেন আজকে আমার এখানে বলতে হয়তো খারাপ লাগছে, আমি কারো নামও বলবো না, সেই ছেলে মেয়েরা তাদের শেখার সেই আগ্রহ ছিল বলে তাদের বোর্ডে রবীন্দ্রনাথ এই স্পেলিং, এই বানানটি রবীন্দ্রনাথ বোর্ডে লিখে সেটা লিখতেও কেউ কেউ ভুল করছে। এটা এটা আমার কাছে আশ্চর্যের মহা আশ্চর্য বলতে পারে। তো সেইগুলো ধরে তাদেরকে সেইভাবে সঠিক পথে চালনা করে অন্ততপক্ষে একটা ডিসার্টেশন পেপার কিভাবে লেখা যায়, সেই লেখাটা একটা মোটামুটি একটা পর্যায়ে দাঁড় করানো, সেটা যে কি বিরাট কঠিন কাজ, তার জন্য প্রচুর পরিশ্রম আমাকে যেমন করতে হয়েছে, এবং তারাও সেই মানে ডুব দেওয়ার মতো আর কি, তারা পুরো নিবিড় ভাবে সেই আমাদের কথা শুনেছে এবং সাকসেস হয়েছে। শুধু তাই নয়, বাচিক শিল্পী হিসেবে অনেকে আছে, ভয়েস এন্ড এডুকেশন বলে আমাদের সিলেবাসে একটা অংশ আছে, সেই ছেলেমেয়েরা যারা প্রথম এসে একটি আবৃত্তি করছে এবং সে হয়তো জানে না, সে ছোটবেলায় ছড়া শিখেছিল সেরকম করে সে বলছে, আস্তে 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 যখন তাদেরকে ধরে ধরে সেই প্র্যাকটিস গুলো করানো হলো, বিশ্বাস করবেন না যে তার মধ্যে সাবসিডিয়ারি অর্থাৎ ঐচ্ছিক যে বিষয়, সেই ঐচ্ছিক বিষয় হিসেবেও তারা ড্রামা নিয়েছে। অনেক ছেলে মেয়ে আমাদের আছে এরকম। সেখান থেকেও যেটা তার মানে কম্পালসারি নয়, অথচ সেই ক্ষেত্রেও তারা বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা আবৃত্তি করে এই মুহূর্তে ভীষণ পপুলার, এবং তারা মানে পণ করেছে যে তারা এই আবৃত্তিটাকে আগামী দিনে চালিয়ে যাবে এবং সেটা করবে। তার মানে একজন রবীন্দ্র নৃত্যের ছাত্রী হিসেবে, একজন ক্লাসিক্যাল ভোকালের ছাত্রী হিসেবে বা ছাত্র হিসেবে সে এসে একজন আবৃত্তিকার হিসেবে তাকে প্রতিষ্ঠা করছে কোন মাধ্যমে? এই থিয়েটার মাধ্যমে এসে। এটা আমাদের কাছে প্রাপ্তি, এবং এই প্রাপ্তিগুলোকে, এই প্রতিভাগুলোকে আমরা যদি ঠিক করে গাইড করতে পারি, আমার মনে হয় হতাশার কোনো জায়গা নেই, এবং সেই হতাশার জায়গা থেকে বের করার দায়িত্ব আমাদের, এবং সেই পথে আমরা এগোবো, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেই প্রতিশ্রুতি আমাদের করতে হবে, এই দায় আমরা পালন করতে হবে, আমাদের দেখাতে হবে। আমার মনে হয় এইভাবে যদি আমরা এগোচ্ছি, নিশ্চয়ই এগোচ্ছি, নাহলে আর একটা কথা আমি বলে রাখি, আমরা সাধারণত বিশেষ পরিবার, বিশেষ শ্রেণীর মানুষেরা ভেবে থাকি যে থিয়েটার করতে গেলে, আমাকে অনেকে প্রশ্নও করে, মানে আমি নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে একটা প্রতিষ্ঠানে পড়ে থিয়েটার নিয়ে পড়াশোনা করে বিরাট বড় আর্টিস্ট তৈরি হয়েছে, আপনি দেখান তো কজন হয়েছে এরকম। এখন এই ধারণা যারা পোষণ করেন তাদেরকে আমি বলবো, তারা চাইছেন এরকম একটা প্রোডাক্ট চাইছেন। তারা কি প্রোডাক্ট? আমি ল্যাপটপে টাইপ করলাম কিছু বিষয়, একটা প্রিন্টার কানেক্ট করা আছে, আমি এন্টার দিয়ে বা প্রিন্ট করে প্রিন্ট বের করলাম, কি করলাম, যে টাইপটা করেছি ইনস্ট্যান্ট আমি একটি রেজাল্ট পাচ্ছি, একটা হার্ড কপি পাচ্ছি। এই হার্ড কপিটা পেতে চাইছে সমাজ। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এই হার্ড কপিটার জন্য কিন্তু শিল্প চর্চা এরকম ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো এইভাবে শিল্প চর্চা হয় বলে আমার ধারণা নেই, এবং আমার মনে হয় না, পৃথিবীতে সেটা হয়নি। গ্রুমিংটা আমরা যে প্রথাগত বিদ্যা, প্রথাগত শিক্ষা চর্চা যেভাবে থিয়েটারের মাধ্যমে করে এসেছি, তাকে আজকের পরিপ্রেক্ষিতে, আজকের সমসাময়িক থিয়েটারের পরিপ্রেক্ষিতে কিভাবে নেব, নিশ্চয়ই তার পরিবর্তন ইত্যাদি হয়েছে। ভাষার ক্ষেত্রে হয়, সংস্কৃতির ক্ষেত্রে হয়, থিয়েটারের ক্ষেত্রে হয় এবং হয়েছে। আগামী দিন যে নতুন নতুন যে বৈচিত্র্যগুলো আসে, সেই বৈচিত্র্যের নিরিখে আমরাও অ্যাডাপ্ট করব সেগুলোকে,
এবং সেগুলোর মধ্যে দিয়ে রাবীন্দ্রিক আদর্শ এই কারণে আমি বলছি, রবীন্দ্রনাথ নাটকের বৈচিত্র্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ নিজেই একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের যে বৈচিত্র্য এবং তিনি নাটককে যেভাবে ভেবেছেন, যে বৈচিত্র্যময় ভাবে তিনি তার এক্সপেরিমেন্ট করে গেছেন, আমার মনে হয় সেই ধারার বাইরে গিয়েও আমরা নতুন নতুন করে ভাববার চেষ্টা করছি, সেটা খুব ভালো। কিন্তু রবীন্দ্রনাথকে কাটা ছেঁড়া করে নয়, আমার মনে হয় রবীন্দ্রনাথ সম্পূর্ণ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি আমরা। যেভাবে রবীন্দ্রনাথের প্রোডাকশন আজকে আমরা উপস্থাপন করতে চাইছি, রবীন্দ্রনাথের সেই ভাবনাকে, সেই ট্রেডিশনাল ভাবনাকে আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি, কোথাও কোথাও সেগুলো ব্রেক হচ্ছে। এখন এইগুলো সমস্ত এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই নতুন বিষয়গুলোকে আবার, অর্থাৎ সমসাময়িক কালে যে থিয়েটার চর্চা, সেগুলোকে আমরা নিতে পারছি কিনা। আমাদের মধ্যে কোনো রক্ষণশীলতা নেই তো, সেই রক্ষণশীলতা যদি থাকে তাহলে আমাকে একজন থিয়েটার বা একজন নাটকের শিক্ষক হিসেবে আমাকে ভাবতে হবে যে এই রক্ষণশীলতার জায়গা থেকে আমাকেও বেরোতে হবে, অচলায়তনটাকে ভেঙে আমাকে নতুন করে বলতে হবে, পঞ্চকের মতোই আমাকে বলতে হবে যে হ্যাঁ, নতুন কিছু আমরা নিচ্ছি, গ্রহণ করছি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের পথে এগোচ্ছি, ছেলে মেয়েদের সেভাবে চালিত করছি। এটা বোধহয় প্রয়োজন। এইটুকু বলে আমি এই পর্ব শেষ করছি, এবং স্যাররা আছেন নিশ্চয়ই আমার সঙ্গে সহমত পোষণ নাও করতে পারেন, আর যদি সহমত পোষণ নাও করেন নিশ্চয়ই আমাকে সাজেশন দিন, তাতে আমি উপকৃত হব। শোনা যাচ্ছে না। আতিকুরের হ্যাঁ স্যার, স্যারের কাছ ঠিক আছে। থেকে আমরা অনেক কিছুই শুনতে পারলাম, এবং আমাদের অনেকেই শুনছেন, আমাদের সাথে অনেকেই আছেন, অনেক বিজ্ঞ মানুষজন আছেন, অনেকেই কমেন্টস করছেন। কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্নে পড়ে যাব। আমি এইবার বিশ্বজিৎ মন্ডল স্যারের কাছে যাব। স্যার, আজকের যে বিষয়টি, সেই বিষয়টি সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে কিছু বলেন। এবং আরেকটা বিষয় স্যার, আপনার একটা বিখ্যাত মানে আমাদের রবীন্দ্রভারতী রেপার্টরির একটা বিখ্যাত প্রোডাকশন আছে আলাদিন। তো সেই আলাদিনে আপনি পরিকল্পনা করেছিলেন, মঞ্চ পরিকল্পনা এবং সেট ডিজাইন পরিকল্পনা করেছিলেন। তো সেটার আমি একটু অংশ দেখাতে চাই আজকে বাংলাদেশে যারা দেখছেন আমাদের, কিংবা কলকাতা যারা দেখছেন, একটু ক্লিপ দেখাতে চাই। তো আপনার এই কথার সাথে সাথে আমি স্যার একটু ক্লিপ দেখাবো। ঠিক আছে, অসুবিধা নেই। যেটা কথা মূলত বিপ্লব বলেছে, কথাটার সাথে আমি অনেকটাই একমত। মানে আমার মনে হয় যেটা প্রতিষ্ঠান ছাড়া তো থিয়েটার হয় না। মানে সে গ্রুপ থিয়েটার বলুন, সে যে কোনো দল বলুন, যা কিছুই বলুন, সবটাই কিন্তু একটা প্রতিষ্ঠান। আমরা মনে হয় আলোচনাটা করতে চাইছিলাম যে বিশ্ববিদ্যালয় লেভেলে, মানে ডিগ্রি প্রাপ্ত, মানে যেখানে ডিগ্রি দেওয়া হয় থিয়েটারে, সেই বিষয়টাই নিয়ে আলোচনার বিষয়বস্তু ছিল। কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষা বলে, প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে সবটাই থিয়েটার মানেই প্রাতিষ্ঠানিক। 5 জন মিলে একটা প্রতিষ্ঠান করেই শিক্ষা হয়। এটা গান নয়, এটা অন্য কোনো কলা নয়, সেখানে যে একা একা করা যায়। এখানে একটা প্রতিষ্ঠানের দরকার হয়, এ কথাটা ঠিক। কিন্তু আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটার একটু গোড়ায় গলদ আছে। গোড়ায় গলদ আছে কি? গলদটা এখানে যে আমরা বিশ্ববিদ্যালয়ের লেভেলে আমরা থিয়েটারটাকে আমরা চালু করে দিলাম। কারণ এখন আগে আমাদের একটা ধারণা ছিল যে পড়াশুনো মানে অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস, এই বড়জোর ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, মানে এই ধারণাটা আমাদের সবার মধ্যে ছিল। কিন্তু যখন থেকে জব ওরিয়েন্টেড এডুকেশন চালু হলো, মানে বিদেশের থেকে ভারতবর্ষে বা অন্যান্য দেশে জব ওরিয়েন্টেড কোর্স গুলো চালু হলো, তখন তো বিভিন্ন মানে কোথায় কোথায় কিরকম জব আছে সেই অনুযায়ী আপনি এডুকেশন গুলো ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে শুরু করলাম। কিন্তু আমরা একবারও ভাবলাম না, মানে আমরা একটা একটা কারখানা হয়ে উঠলাম, যে কারখানায় আমার প্রচুর টাকা আছে, আমি প্রচুর প্রোডাকশন করলাম, কিন্তু আমি মার্কেট সার্ভে করলাম না, বা মার্কেটে সেগুলো চলবে কিনা আমি সেটা না করে আমি প্রোডাকশন বাড়িয়ে গেলাম। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের লেভেলেও তাই। মানে প্রাথমিক স্তর থেকে বা মাধ্যমিক স্তরে বা উচ্চ মাধ্যমিক স্তরে
আমি সেখানে কোনো নাটকের শিক্ষক রিক্রুট করলাম না, অথচ আমি প্রতি বছর শয়ে শয়ে ছেলেকে আমি বিশ্ববিদ্যালয়ের নাটকের ডিগ্রিগুলো দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। অর্থাৎ এই যে নাটকটা আমি যখন পড়াচ্ছি, তাহলে এটা জব ওরিয়েন্টেড কোনো কাজে লাগছে না। সুতরাং সে কবে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হবে বা কোনো এনজিও তে নাটক নিয়ে চাকরি করবে, এছাড়া আর নাটক নিয়ে ইনকাম রোজগার করার কোনো স্কোপ নেই। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন প্রতিটা গ্রুপ থিয়েটারে যারা নাটক করেছেন, আগে আমি দেখেছি, এখনো দেখি, তারা কেউ ব্যাংকে, কেউ রেলে বা অন্য কোনো চাকরি করেন, অবসর মুহূর্তে এসে তারা থিয়েটারটা করে। কিন্তু আমাদের যে গোড়াই গলতটা, যেটা আপনি বিশ্ববিদ্যালয় লেভেলে একটা ছেলেকে ডিগ্রি দিচ্ছেন, সেই ছেলেটা ডিগ্রিটা নিয়ে তাহলে এইটা ডিগ্রিটা দেওয়ার তো কোনো মানে হচ্ছে না। আপনি তার প্রাইমারি লেভেলে, স্কুল লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলে তো তার জবের কোনো স্কোপ নেই। সুতরাং সরকারকে অনেক বেশি ভাবা উচিত ছিল যে এতগুলো বিশ্ববিদ্যালয়ে নাটক না পড়িয়ে তার আগে আমার নিচুর লেভেলে আমার এই কোর্সগুলোকে চালু করা উচিত ছিল। তাই জন্য তারা আজকে বাজারে গিয়ে হতাশা, যেটা বিপ্লব বলছে যে বড় আর্টিস্ট হতে হবে, এই যে হতাশার জায়গাগুলো এখান থেকে তৈরি হচ্ছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক জায়গায় একটা পরিমণ্ডল তৈরি হয়ে আছে। আপনি তার মধ্যে হঠাৎ করে ঢুকতে গেলে, মানে দীর্ঘদিন ধরে এই যে এখনকার ছেলেরা যে প্রপার এডুকেশন নিয়ে থিয়েটার করতে যাচ্ছে, আর আগেকার যারা একটা থিয়েটার করতেন, সেটাও একটা প্রতিষ্ঠান, কোনো ভালো শিক্ষক সেই দলের হয়তো কর্ণধার, তার কাছে এডুকেশন নিয়েছেন। কিন্তু এই যে ভ্যারাইটি, মানে সিলেবাসের মধ্যে এই যে ভ্যারাইটি, এটা তো আপনি একটা দলে কোনো দলের মধ্যে পাবেন না। যে থিয়েটার করতে গেলে যেমন আপনার ব্যাক সেট, লাইট, মেকআপ, কস্টিউম, অ্যাক্টিং, ডিরেকশন, স্ক্রিপ্ট রাইটিং, এই টোটালটা এক জায়গায় আপনি পাচ্ছেন একটা বিশ্ববিদ্যালয় লেভেলে প্রতিষ্ঠানে, সেটা তো অন্য প্রতিষ্ঠানে আপনি পাবেন না। সেখানে হয়তো পাবেন কিছু লিজেন্ড মানুষ, যারা তারা দল তৈরি করেছে, সেই দলে তাদের আপনি অনুসারী হতে পারেন, আপনি তাদের কাছে শিখতে পারেন। কিন্তু সবাই তো আর সেই শিক্ষার জায়গাটা নেয় না। অনেকে ভালো অ্যাক্টর হওয়ার জন্য তার কাছে ফলো করছে, এই করছে। এইগুলো একটু ভাবার দরকার যে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে এই যে গ্রুপ থিয়েটারের এই বা তথাকথিত অন্য থিয়েটারের এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করার বিষয় আছে যে যেহেতু জব পাচ্ছে না, তাই তারা কিন্তু এরকম একটা হতাশার জায়গা, বিপ্লবের যেটা বলছিল, হতাশার জায়গাতে তারা মনে হয় যাচ্ছে। কিন্তু এখনো প্রচুর ছেলে আছে যারা এটা হতাশাটা কাটিয়ে উঠেছে, তারা নিজ নিজ ক্ষেত্রে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। এবং সর্বোপরি আমি যেটা বলবো, যেটা হচ্ছে গ্রুপ থিয়েটারটা বা এই থিয়েটারটা করার পরে অনেকে থিয়েটার থেকে সরে যাচ্ছে জীবিকার সন্ধানে, যেটা টেলিভিশন বা সিনেমা মাধ্যমে চলে যাচ্ছে। সেটা কিন্তু ওই টোটালটাই বেঁচে থাকা জীবিকা বা নিজেকে স্টার মানে তৈরি করা, মুখটা ফেস ভ্যালু তৈরি করার জন্য। কারণ কি? তার কারণ আপনি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দিচ্ছেন, তার তো জব নেই। জবের জায়গাটা আপনার গভর্নমেন্টকে তৈরি করতে হবে, তো সেই জায়গাটা মনে হয় আমার মনে একটু গলদ আছে। আর আগামী থিয়েটার ভাবনা, যেটা আমি অনেকদিন ধরে অনেক জায়গায় দেখছি, আগামী থিয়েটার ভাবনা বলে তো আমার মনে হয় কোনো আগামীটা কি, এই যে 6 মাস 8 মাস এই যে করোনা বলে কি আপনি ভাবছেন থিয়েটারটা কি একটা অন্য কোনো জগতে চলে যাচ্ছে, যে বা থিয়েটারটা বন্ধ হয়ে যাচ্ছে? 6 মাস থিয়েটার করলেন না, 6 মাস আপনি বাড়িতে স্ক্রিপ্ট করলেন। এই যে কখন কোনো এরকম ঘটনা ঘটে, 100 বছর 200 বছর মহামারী অতিমারি ঘটে, তখন তো নতুন নতুন উদ্ভাবন আপনি দেখবেন। এরপরে কত বেশি স্ক্রিপ্ট পাবেন, কত ভালো ভালো স্ক্রিপ্ট পাবেন। সুতরাং আগামী থিয়েটারটা কি? থিয়েটারটা কন্টিনিউয়াস, থিয়েটারটা চলছে। 6 মাস পরে আপনি থিয়েটার করবেন, মঞ্চ খুলে যাবে, সবকিছু খুলে যাবে। এখন তো অনেক কিছুই বন্ধ আছে, তার মানে কি একটা প্লেন ওরা বন্ধ আছে। তাহলে আগামী প্লেনটা কেমন হবে, করোনার পরে প্লেনের চেয়ারটা কেমন হবে, সেটা কি এখন ড্রয়িং করা হবে? যে করোনার পরে যে ফ্লাইট গুলো চলবে, তার ড্রয়িংটা কি হবে এখন থেকে ঠিক করতে হবে। সুতরাং এই থিয়েটার, আগামী থিয়েটার কি হবে, এটা আমার কাছে মনে হয় এটা একটা শুধু একটা আমার মনে হয়। কারণ থিয়েটারটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি স্ক্রিপ্টের মধ্যে দিয়ে যাবেন, আপনি ডিরেক্টোরিয়াল কাজ করবেন বাড়িতে বসে, কিন্তু যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থিয়েটারের পেছনে যে মানুষগুলো আছে তাদেরকে বাঁচিয়ে রাখা। অর্থাৎ যে মেকআপ করেন, যিনি লাইট করেন, আমার জানা এরকম প্রচুর মানুষ যাদের প্রতিদিনের
ওই রোজগারটা ওই লাইট করার পরে ওই টাকাটা নিয়ে গিয়ে তার সংসার চলে। সুতরাং এইটা একটা বড় কাজ। যারা এই থিয়েটার, অভিনয় বা ডিরেকশনের পরে যেসব মানুষগুলো আছেন, যারা টেকনিক্যাল কাজ করেন, লাইট করেন, মেকআপ করেন, কস্টিউম পরায়, এইসব মানুষগুলো বাঁচিয়ে রাখা এখন থিয়েটারের মূল চ্যালেঞ্জ। কারণ যখন আপনি থিয়েটারটা শুরু করবেন, দেখবেন হয়তো এই মানুষগুলো আর থিয়েটার মানে আপনার ওই হেল্প করার জায়গাতে নেই। সুতরাং আগামী থিয়েটার আমার মনে হয় যেটা, এই ব্যাকস্টেজ ওয়ার্কার, ব্যাকস্টেজ যারা শিল্পী আছে, নেপথ্য শিল্পী, এদেরকে বাঁচিয়ে রাখা, এটাই মনে হয় বড় চ্যালেঞ্জ। এইটুকু আপাতত। একদম স্যার, আমি স্যার মানে একটু যুক্ত করতে চাই। আহ অনেকক্ষণ যাবতই আমরা মানে এই বিষয়টা নিয়ে কথা বলছি। আমাদের আমাদের যারা দেখছেন তাদের একটু রিল্যাক্স, কিংবা হচ্ছে আমি একটু অন্য জায়গায় যাচ্ছি যে আমি যখন স্যার ছাত্র ছিলাম রবীন্দ্র ভারতীতে, তো তখন মানে একটা রেপার্টরি একটা অসাধারণ নাটক ছিল, নাটক হয়েছে আলাদিন। সেখানে আপনি মঞ্চ পরিকল্পনা করেছেন এবং সেট ডিজাইন করেছেন। সেটা সম্পর্কে স্যার একেবারে সংক্ষিপ্তভাবে বলবেন, এবং সেটা আমি একটু স্ক্রিনে দেখাবো, তারপরে আমরা আরিফ হায়দার স্যারের কাছে যাব। হ্যাঁ, এটা মানে আমাদের যে রেপার্টরি তৈরি হয়েছিল, তার প্রথম অঙ্গন থিয়েটার দিয়ে শুরু হয়েছিল। তারপরে পরবর্তীকালে প্রসিনিয়াম প্রযোজনা হয়েছিল, যেটা যেটা হয়েছিল ফাগুন রাতের গপ্প। তারপরেই ডক্টর সোমনাথ সিনহা অধ্যাপক বিভাগে, সোমনাথ সিনহার পরিচালনায় আলাদিন নাটক, তার লেখা স্ক্রিপ্ট সোমনাথ সিনহা, আলাদিন নাটকটা আমাদের বিভাগে প্রযোজনা হয়েছিল। সেই প্রযোজনাতে মানে ঘটনাচক্রে আমি মঞ্চ পরিকল্পনা, সেট ড্রয়িংটা আমি করেছিলাম, সেট ডিজাইনটা এবং সেট মেকিংও আমি মোটামুটি দাঁড়িয়ে থেকে করেছি। তাতে আমার যেটা মনে হয়েছে যে আমি তো অনেক নাটকের মঞ্চ পরিকল্পনা করেছি, আরিফ জানে, কুন্তল জানে, ওদেরও কয়েকটা নাটকে আমরা করেছিলাম। সুতরাং নাটকটা দেখুন, তারপরে বলছি, একটুখানি দেখে নিন। দেখা যাচ্ছে না? তা এই নাটক, হ্যাঁ দেখুন। জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে কি মা তুমি বলতে চাও যে শারীরিক শিক্ষাই ভালো? না আমি তা বলবো না। কি বলছো? আমি তো বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। তুমি সহজ করে বলো। বদমাস লোকগুলি ভাগ্যে কি ছড়িয়ে এখনো রসিকতা করছো? রসিকতা নয় আলাদা। এটা রসিকতা নয়। না একদম। তুমি শুধু আমার গোলাম। আদেশ প্রভু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শেষ হয়ে আরিফ, গেছে শোনা স্যার। যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি, বলো। স্যার এবার তাহলে আরিফ। আমি আমি আরিফ হ্যাঁ, হায়দার স্যারের শুনতে কাছে পাচ্ছি। যাচ্ছি। হ্যাঁ স্যার, এবার আপনার কাছে আসলে আসছি মূল বিষয়টা নিয়ে, যে আসলে আপনার মতো করে আপনি কি ভাবছেন। হ্যাঁ, একটা শব্দ শোনা যাচ্ছে। বাপিদা মনে হয় কাউকে কি ডাকছে। হচ্ছে আজকে আমি হ্যাঁ 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 বাপিদা, তুমি ডাকছো মনে হচ্ছে পুত্রকে, নাকি? বুঝতে পারছো না? এই প্রযুক্তি তো আমাদের সময় ছিল না। হ্যাঁ হ্যাঁ, একটু নেটওয়ার্কের আমি একটু সমস্যা পরেই করছে। ঢুকি। আর স্যার ওই আমফানের কারণে কলকাতায় বেশ ঝামেলাই হচ্ছে নেটওয়ার্কের, এখনো সেই ঠিকঠাক হয়নি, সেই জায়গাটুকু কভার হয়নি। তো স্যার আমি আপনার কাছে আসছি, আরিফ বলো। স্যার আপনার কাছে আসছি। আপনার কি মনে হয় এই বিষয়টি নিয়ে, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সমকালীন নাট্য ভাবনা সম্পর্কে, মানে আপনার কি মতামত, সেই মতামতটুকু যদি আমাদের একটু জানান দেন।
হ্যাঁ, আমি কুন্তলদা এবং বাপিদা এবং বিপ্লবদার কথাগুলো শুনলাম খুব মনোযোগ সহকারে, যে অনেক কথা হয়েই গেছে আসলে ভেতরে। সমকালীন থিয়েটার বলতে আমি যেটা বলি, যে যারা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমিটিতে আছেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, সেই সিলেবাস কমিটির দায়িত্বই হবে যে সমসাময়িক বিষয়গুলো জানা। আমরা ভুলে যাই যে আমাদের কিছু কিছু সময় সন বা সাল যেটা বলি, সেটা আমাদের হৃদয়ে কিছু কিছু সাল গাঁথা আছে। যেমন আমাদের ভাষা আন্দোলনের 52, দেশভাগের 47, 90 গণ অভ্যুত্থান, এই বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি না, আন্তর্জাতিক প্রেক্ষাপটে বলছি। তো এই সময়ে কিছু নাটক সৃষ্টি হচ্ছে সময়কে ধরে। কবি যেমন কবিতা লেখেন তার সময়কে ধরে, সেই কবিতাটা পড়লে বোঝা যায় আসলে আমি কোন সময়ের কথা বলছেন উনি, এটা বোঝা যায়। ঠিক নাটকেরও সেরকম একটি ভাষা আছে, সময়ের দাবি রাখে। আমি বলবো যে কুন্তল বড়ুয়া ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের কমিটিতে, সিলেবাস কমিটিতে। অর্ক ছিলেন, অর্ক স্যার এমিন জাহাঙ্গীরনগরের। জামিল আহমেদ স্যার ছিলেন। সেখানে যে কোনো একটা প্রসঙ্গ এসেছে, 90 গণ অভ্যুত্থানে শঙ্কর শাহজালের একটি নাটক আছে, জাগে লক্ষ্য নূর হোসেন। উনি তখন বললেন যে এই সমসাময়িক বিষয়গুলো ছেলে মেয়েরা জানবে না কেন, কি নাটক হয়েছিল ইত্যাদি। এই জায়গাগুলো উঠে এসেছে। এই জায়গায় যখন মানে বেরিয়ে আমরা একাডেমির জায়গায় আসছে এই নাটকগুলো, আমরা ভাবতে পারি যে আমরা সমকালীন এবং প্রাতিষ্ঠানিক, যে আমরা দুটো ভাগ করে ফেলছি, যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের নাট্য চর্চা আর প্রাতিষ্ঠানিক নাট্য চর্চা, দুটো ভাগ অবশ্যই আছে। আমার দেখা, আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন প্রাতিষ্ঠানিক জায়গা থেকে পড়াশোনা করে আমি একটা দলে কাজ করতে গেছি, আর যে দীর্ঘ বছর ধরে দলে কাজ করছে, সে কিন্তু আমাকে ভালোভাবে প্রথমে গ্রহণ করবে না। এই কারণে করবে না যে আমার এই দলের প্রতি যে শ্রমটা দেওয়া আছে, এই শ্রমটা এসে আরিফাতে নিয়ে নেবে, সে বেশি জানে বলে, কিংবা অন্য ইত্যাদি ইত্যাদি। তো আমাকে ওই জায়গাটা বুঝতে হবে যে আমি কি প্রাতিষ্ঠানিক জায়গা থেকে পড়েছি, আর ও রুট লেভেল থেকে একটি থিয়েটার করছে, মানে একটি দলের সঙ্গে। আমি আমার প্রাতিষ্ঠানিকের জায়গায় পড়তে গিয়ে হয়তো একদিন আমার স্টুডিওটা হয়তো ঝাড়ু দিয়েছি, কিন্তু দলে যে কাজ করছে সে নিয়মিত ঝাড়ু দিচ্ছে, চা আনছে, দাদাদের কথা শুনছে, বকা খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো কাজ তাকে করতে হয়। ওটাও আমি মনে করি যে ওটাও আরেকটা ইনস্টিটিউট। যেমন প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউট, ওটা আরেকটা ইনস্টিটিউট। প্রাতিষ্ঠানিক একটা কারিকুলাম আছে, কারিকুলামের মধ্যে একটি সিলেবাস তৈরি করা আছে, সিলেবাস অনুসারে করানো হয়। আর গ্রুপে যে কাজগুলো করা হচ্ছে, একটি নাটককে ধরে তার প্রক্রিয়াগুলো চালানো হয়। যখন সেট বানাচ্ছে, সেট করছে, মিউজিক করছে, সবকিছুই কিন্তু আছে। কিন্তু সেই সময় যিনি গাইড করছেন, তিনি হয়তো একজন শিক্ষকের মতো গাইড করছেন না, তিনি বলছে তুমি থাকো, ইত্যাদি ইত্যাদি। এই সমসাময়িক জায়গাগুলো, সমকালীন জায়গাগুলো, আমরা যারা একাডেমিক মানে জায়গাগুলো তো আছি, এবং যারা সিলেবাস প্রণয়নের গঠনের কাজে আছি, তাদের উচিত জায়গাগুলোর সমন্বয় করা। যে এখন যে বললো যে আলকাব, গম্ভীরা, এগুলোর সাথে আসলে আমরা কতটুকু সম্পর্কিত। এখন রাজশাহী অঞ্চলে হয়তো গম্ভীরা আলকাব দেখছি, আর চট্টগ্রামে কিন্তু সেই গম্ভীরা আলকাব হতে গেলে একটা দল প্রক্রিয়া করতে হয়, আর এদের জীবন জীবিকাই এরা করছে এইভাবে। তাহলে চট্টগ্রামের তো একটা কালচার আছে, যে ওখানে বিহু আছে, বিজু উৎসব আছে, এই আদান প্রদান গুলো কিন্তু হচ্ছে না। আবার এখান থেকে বেরিয়ে আবার ভারতে আমরা গেলে, যখন মেদিনীপুরে ছৌ নৃত্যটা হয়, এখানে সেটা হচ্ছে না। এই সম্পর্কের জায়গাগুলো, মানে অন্তত এই থিয়েটার ইনস্টিটিউট বলি আর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ বলি, এই জায়গাগুলো যদি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় মৌ তৈরি করে, মানে সমন্বয়টা হয়, তাহলে আদান প্রদানটা হয়। শান্তিনিকেতনের সাঁওতালদের যে নাচগুলো হয়, একটু লাল মাটি, একটু ওই নিচে গেলে ওই যেখানে মানে সাপ্তাহিক একটা মেলা বসে, জীবন জীবিকার জন্য তৈরি হয়, সেই জায়গাতেও নাচ হচ্ছে না জীবন জীবিকার জন্য, কেউ অংশগ্রহণ করছে, ওটা একটা থিয়েটারের পার্ট। আমি গিয়ে তার সাথে নাচছি, পা মিলাচ্ছি এবং তাকে অর্থ দিচ্ছি, ওটা তো জীবন জীবিকা, সে করে খাচ্ছে। এই জায়গাগুলো তো থিয়েটারের একটি বিষয়। এই জায়গাগুলো সিলেবাসে আনবে কে?
আমি, আপনি আর আমরা সামনে যারা আমরা যে কথা বলছি যে চারজন, এদেরকে মাথায় নিতে হবে, এবং যারা শুনছেন, যারা একাডেমিশিয়ান আছেন তারা একটু আসি, এবং যারা থিয়েটারের মানে দলগতভাবে কাজ করছেন তারাও আমরা কাছে আসি, একটু সময় করে যদি কাজটা এগোনো যায়, তাহলে ভবিষ্যতের যে ছাত্রছাত্রীরা কাজ করছে তারা আমার মনে হয় যে অনেক উপকৃত হবে। বিপ্লব বাবু একটা কথা বলেছিলেন যে আমরা টেক কেয়ার করতে পারছি কিনা ছাত্রছাত্রীদের, না করতে পারলে তারা একটা বিপজ্জনক জায়গায় যাবে। পাশাপাশি একটি কথা বলেছেন, রবীন্দ্রনাথের নাম বানান ভুল করছেন। তা আমি সেই বানান ভুলের জায়গা থেকে, যে ছেলেটি মাস্টার্সের ডিজার্টেশন পেপার কিংবা অনার্সের ডিজার্টেশন পেপার তৈরি করতে গিয়ে রবীন্দ্রনাথকে ভুল করছেন, সেখানে আমি সেই ছেলেটি যে বাইরে গিয়ে চাকরি করবেন, এটা অপসিবল কি করে সম্ভব? সে তো নিজেই তৈরি হচ্ছে না। মানে শিক্ষকের পিছিয়ে লেগে থাকতে হবে। আমি এটা বিশ্বাস করি যে একজন ছাত্র ছাত্রীকে শিক্ষককে তীর মারতে হয়, যে রক্তক্ষরণ হয় সেটা গ্রহণ করতে হয়, মানে কথার মানে বলছি, সেইটা নিতে পারলে সে ছাত্রছাত্রী হবে, সে ছাত্রছাত্রী হয়ে উঠতে হবে, শিক্ষককে মানে বান্ধব হয়ে উঠতে হবে। যে দূরত্ব, আমরা অনেক দূরত্ব মেনটেন করি, যে আমি শিক্ষক তুমি স্টুডেন্ট, হ্যাঁ একটা টেবিল দিয়েছে প্রশাসনিক ভাবে, টেবিল আছে, টেবিলের ওপারে তুমি এপারে আমি, আমাকে ভেবে নিতে হবে যে শিক্ষক হিসাবে সময় উপযোগী হিসাবে আমি টেবিলটাকে ক্রস করে ওদের কাছে যাব না ওরা আসবে, ওরা 40 জন তো আসতে পারবে না, তাহলে আমাকেই যেতে হবে। এই সমন্বয়ের জায়গাটা, ভালোবাসার জায়গাটা, আশার জায়গাটা, ভবিষ্যতের জায়গাটা, স্বপ্নের জায়গাটা শুধু স্বপ্ন নয়, বাস্তব বাস্তব হচ্ছে। আমি কেন বলছি, আমি যখন বাপিদা, যখন আমি নাটক করছি, আমি যখন স্টুডেন্ট, আমি একাডেমিক জায়গা থেকে বলছি, আমি সরাসরি বলে দিচ্ছি বাপি তুমি কিন্তু ই করবা, ওই আমি সেট কি হবে আমি জানি না, আমার নাটকে স্ক্রিপ্টে গল্পই নিজে কষ্ট করে সেট বানিয়েছে, রাত জেগে রাত খেটে, স্যালুট করি। পাশাপাশি দেবকুমার পাল দেবু, যেটা আমরা মাইম দেবু বলি রবীন্দ্র ভারতীর, সে স্ক্রিপ্টে করেছিল এখানে বাঙাল ভাষার সংলাপ, নির্বাসন দণ্ড শঙ্কর শাহজালের লেখা, সে মূল চরিত্রটা করছে, তার বাঙাল ভাষা আসার কথা না, সে তো হাওড়ার ছেলে, সে কিন্তু রাত দিন 24 ঘন্টা স্ক্রিপ্টের সাথে ছিল, এবং আমি তো জুনিয়র ছিলাম, যে ডিরেক্টর হিসেবে আমার পিছনে লেগে থাকতো, শুধুমাত্র জানার জায়গাটা। ইউনিফেস্ট করার জন্য বম্বে গেছে, বম্বে মিটিবা ইউনিভার্সিটিতে যখন রাতে ঘুমোচ্ছে আমাকে বলছে দেখ তো এই ডায়লগটা আমি নিয়ে আসছি, এরকম ঠিক আছে কিনা। এই যে ইচ্ছার জায়গাটা, আমার স্টুডেন্টদেরকে আমি কি ইচ্ছার জায়গায় নিয়ে যেতে পারছি, দায়বদ্ধতা কিন্তু আমার ওই জায়গাটাকে নিতে হবে। আমি আমার পকেট থেকে, আমি তো একটা বেতন পাচ্ছি। কথা প্রসঙ্গে আমাদের সুজন মানে উপস্থাপক বললেন যে আমরা সরকারি পয়সায় দেশের বাইরে পড়তে যাচ্ছি, আই মিন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আইসিসিআর স্কলারশিপে যাচ্ছে, সবাই যাচ্ছে না, কেউ কেউ যাচ্ছে, কেউ কেউ সেলফ ফিন্যান্সে পড়ছে। আমি পড়েছি, আমাদের বন্ধুরা সবাই জানেন যে আমি কিভাবে পড়েছি, কিভাবে থেকেছি, আমার মতো করে আমি চলেছি, সেটা না হয় নাই বললাম, সেটা আলাদা একটা জায়গা। এই জায়গাগুলো কিন্তু আমার ইচ্ছা ছিল, যে বললাম না 5 টাকায় ভালো হওয়া যায়, 5 টাকা খারাপ পথে যাওয়া যায়। আমি জোড়াসাঁকো বাড়ির যে হোস্টেলে থাকতাম, সাথে লাগানো, সামনাসামনিতে কড়াই ভরে দুধ বিক্রি করতো, 5 টাকায় পাওয়া যেত, পাশাপাশি একটি মদের দোকান ছিল, ওখানেও পাওয়া যেত। বাবিদা হাসছে মনে মনে, কিন্তু আমরা ওখানে ডিসাইড করতাম আসলে আমরা কোনটা খাবো। এইটা হচ্ছে জায়গা, আমার স্টুডেন্টকে ডিসাইড করতে হবে যে আমি সমসাময়িক জায়গাগুলো আমি স্যারদের সাথে আমরা কেন ক্লাসে উপস্থাপন করি না। আমি জানি যে বিপ্লব একটা কথা বলেছেন, যে সেটা হচ্ছে যে আমাদের ছেলেপেলেরা জিজ্ঞাসা করে দেখেন যে কয়টা বই কিনেছে, তার লাইব্রেরিতে কয়টা বই আছে, পড়ার বই, সব ফটোকপি করে, ইন্টারনেট থেকে নামিয়ে নেয়। ওই বইটা টেবিলের সামনে থাকলেও একবার নেড়ে দেখলে অনেক কিছু জানা যায়। আমার ছেলে পেলে বই কেনে না, ফটোকপি করে, মানে জেরক্স করে কিন্তু শিক্ষা হয় না, ও দুদিন পর কালি উঠে যায়, বইটা রেফারেন্স পাবে না। প্রথম কিনাতে হবে, বই কিনাতে হবে। আমাদের শিক্ষক হিসেবে বলতে হবে যে বইটা কেন, আমি তোমার থেকে দেখতে চাই, আমি এই বইটা তুমি আমাদেরকে পড়ে শোনাও। এই জায়গাগুলো, তাইলে সমসাময়িক কাজগুলো শুধু থিয়েটার যোগ নয়, সমসাময়িক কাজগুলো আমাকে তৈরি করতে হবে যে এটাও সমকালীন একটি কাজ, যে তুমি এইটা পড়ো। আর এই চাকরির কথা বললাম, আমি বিশ্বাস করি যে থিয়েটারের যে ছেলেটি সত্যিকারের থিয়েটার ভালোবাসে, এবং থিয়েটার একাডেমিক হোক আর আপনার নন একাডেমিক হোক,
তিনি যদি সত্যিকারের থিয়েটারটা পড়েন তাহলে তার জায়গাটা খোলা, তাকে পিছে তাকাতে হবে না। কুন্তল বড়ুয়া ছড়া লিখতে লিখতে থিয়েটার করেছে, থিয়েটার করতে করতে একাডেমিশিয়ান হয়েছে। এইটাই হচ্ছে বড় কথা, যে ছড়া লিখতে লিখতে থিয়েটার করেছে, থিয়েটারের গ্রুপ করেছে, গ্রুপ থেকে সে একাডেমিশিয়ান হয়েছে। কিন্তু সে কিন্তু গ্রুপ ছেড়ে যেতে পারেনি, সে গ্রুপ চালাচ্ছে। বাপি গ্রুপ ছেড়ে যেতে পারেনি, সে কিন্তু গ্রুপ চালাচ্ছে। বিপ্লব নিশ্চয়ই গ্রুপ চালাচ্ছে, আমি যেহেতু আজকে আমার সাথে পরিচয়, বিপ্লবও তাই করছে। আশা করি সেই জায়গাটা আমাদের, আমি মনে করি অনেকটাই পরিষ্কার। আর যে সময়ের কথা বললাম, যে দীর্ঘ সময় আমি বাংলাদেশ থেকে কলকাতায় পড়তে গেছি, সুজন গেছে, সুজন এই 5 বছরে পড়ে আসবার কিংবা 3 বছর পড়ে আসার পরে সে বাংলাদেশের সাথে 3 বছর কতটুকু যোগাযোগ রেখেছে থিয়েটারের সাথে। সে যদি যোগাযোগ না রাখে, তাকে এসে যোগাযোগ করতে আরো 3 বছর লাগবে, আলটিমেটলি সে তো হতাশায় ভুগবেই। তাকে ওর ভেতর থেকেই যোগাযোগটা রাখতে হবে, থিয়েটার সম্পর্কে জানতে হবে, সমসাময়িক থিয়েটার কি হচ্ছে, আজকে জাতীয় নাট্যশালায় কোন নাটকটি হচ্ছে, কিংবা পঞ্চগড়ে কোন নাটকটি হচ্ছে, সিলেটে কোন নাটকটি হচ্ছে, এই নাটক সম্পর্কে ইনফরমেশন জানতে হবে। সে থিয়েটার করে। আমার এটুকুই, আমি আর বেশি এখন আগাবো না, অনেকে বলার জায়গা আছে। হ্যাঁ, আমি যে বলতে চাইছিলাম, আমি বলতে চাইছি যে যখন আমরা কোনো বিশ্ববিদ্যালয় লেভেলে বা কলেজ লেভেলে, আমি ফাইন আর্টস ভিজুয়াল আর্টস বাদ দিয়ে আমি যখন অন্য সাবজেক্ট পড়াই, যখন অঙ্ক, ইতিহাস, বিজ্ঞান বা ইংলিশ যা কিছু আমি পড়াই, আমাদের আমরা তখন কি ভেবে পড়াই? আমি এই কথাটা বলতে চাইছি এই কারণে যে আমার সামনে কোথায় কোথায় জব আছে, এই যে জব, এর ছাড়া মানে যদি আজকে থিয়েটার বিশ্ববিদ্যালয়ে সাকসেসফুলি পড়াতে হয়, যদি সাকসেসফুল করতে হয় এই বিষয়টাকে, আমি যেহেতু আমি প্রাতিষ্ঠানিক শিক্ষার কথাটা বলতে চাইছি, তাহলে অবশ্যই ভাবতে হবে স্কুল লেভেলে, প্রাইমারি স্কুল লেভেলে, হাই স্কুল লেভেলে, এই লেভেলে। একদম ঠিক, আমি একমত। আমি বাংলাদেশের কথা জানি না, আমাদের এখানে সমস্ত ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের শিক্ষক নেওয়া হয়। আপনি বলুন তো স্পেশালি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? খুব কম জায়গায়। আমার বাংলাদেশের সম্প্রতি, আমি ইনফরমেশনটা দিই, বাংলাদেশের সম্প্রতি আমাদের শিক্ষা বোর্ড যেটা করেছে, প্রাইমারি লেভেলে একটি মিটিং হয়েছে, বই হয়ে যাবে। কলেজ লেভেলে আছে 200 নাম্বার সঙ্গীতের জন্য এবং নাটকের জন্য সাবসিডারি, সেটা শুরু হয়েছে, কয়েকটি কলেজে শুরু হয়েছে, কয়েকজন জয়েনও করেছে ঢাকাতে। এটা খুব ভালো প্রসেস, এটা ভারতেও হওয়া উচিত। থিয়েটারকে আগামী দিন ওই থিয়েটার, যেমন ওই বলছি না রবীন্দ্রনাথ গানন জানে না, ওই থিয়েটার পড়তে আসা, কাগজ নিয়ে চলে যাওয়া, তারা জানে যে এটার জন্য আমার কোনো জব নেই, এটার আমার কোনো কিছু নেই, আমাকে ওই ওখানেই যেতে হবে, ওই দাদা যেখানে গ্রুপ থিয়েটারে আমাদের থিয়েটার করতে হবে, সেখানে হবে, ওইটাকেই গুরুত্ব দেবে। কারণ এটাকে গুরুত্ব দেবে না, কারণ আমার অভিজ্ঞতা, আমাদের কাছে এসে বলে পরীক্ষার সময়, স্যার আমার ধরো যেদিন পরীক্ষা পড়েছে সেদিন তার দলের একটা শো আছে, এসে মানে সে দলের শোটাকে ক্যান্সেল করে না, সে এসে বলে স্যার পরীক্ষাটাকে কি পরের দিন করা যাবে, মানে পরীক্ষাটা কি চেঞ্জ করা যাবে, মানে সেটাই। কারণ এই এডুকেশন যেটা বিশ্ববিদ্যালয় লেভেলে গভর্নমেন্ট ভাবছে, এই এডুকেশনটা গ্রাসরুট পর্যন্ত নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসা যায় তাহলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় লেভেলে এর গুরুত্বটা প্রকাশ পাবে না, এইটুকু আমার জাস্ট বলার। হ্যাঁ বাবিদা, ওইটা বাংলাদেশের একটি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং দীর্ঘদিন আমাদের বইও বেরিয়ে গেছে ইন্টারমিডিয়েট লেভেলে এবং দীর্ঘ বছর আগে, সেটা যাই হোক প্রোটোকলের কারণে শুরু করতে পারেনি, এখন 2-1টা কলেজে হয়েছে। আমি আশা করি যে ইন্ডিয়াতেও এটা শুরু হয়ে যাবে এবং ছেলেপেলে আশার আলো দেখতে পাবে, এটা হওয়া উচিত। আশা করছি। আমি কয়েক সেকেন্ডের জন্য একটুখানি, জি স্যার বলুন। তিনজনের যে আলোচনাটা আমি শুনলাম, যে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে বিষয়টা, এই যে কিছুদিন আগে যে আলোচনাটার কথা বলছিলাম, যে আমাদের জবের, চাকরির কথা যে বলছেন আপনারা, আমরা যে বর্তমানে যে কারিকুলাম গুলো আমরা রবীন্দ্র ভারতী বলুন বা শান্তিনিকেতন বলুন, বাংলাদেশে যে বিষয়গুলো আমরা পড়াচ্ছি, সেই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে এগুলো একটু পাল্টানো দরকার। যেমন ধরা যাক, আমি কেন থিয়েটারিং ইকোনমিক্স রাখতে পারি না?
আমি কেন থিয়েটারের ম্যানেজমেন্ট নয়, ওই যে বিপ্লব বলছিলেন কেন থিয়েটারের মিউজিক নয়, কেন থিয়েটারের ডান্স নয়, কেন থিয়েটারের হেলথ নয়, কেন সাইকোথেরাপি নয়, এই বিষয়গুলো যদি আমরা এই প্রাতিষ্ঠানিক নাট্যকলা বিভাগের সাথে যদি আমরা যুক্ত করতে না পারি তাহলে আমাদের জব হবে না। এই যে করোনাকালীন যে কথাগুলো বলছে, যে মনসামাজিক যে চিকিৎসার কথা বলছে, আমরা কিন্তু গত 4 বছর ধরে আমরা সাইকোথেরাপি থিয়েটার কোর্সে চালু করেছি। আমরা সামনে হয়তো ইন্ডিজিনিয়াস থিয়েটারটা চালু করতে যাচ্ছি। আরেকটা বিপ্লব বাবু যে কথাটা বলছেন বা বিশ্বজিৎ যে কথাটা বলছেন, আরিফ যে কথাটা বলছেন, আমাকে ক্ষমা করবেন যে আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কটা আমরা কিরকম রেখেছি। আমি তো মনে করি এখনো আমরা সেই ছাত্র শিক্ষক সম্পর্কটা আমরা একেবারে মধুর করতে পারিনি। একজন শিক্ষক আমাকে খুব নির্দ্বিধায় এসে বলতে পারে না যে আমি এটা পাচ্ছি না, আপনি আমাকে দেখিয়ে দিন। যদি বলেও থাকেন আমি কি তাকে সহযোগিতা করি? আমাদের মধ্যে কোথাও একটা সামন্ততান্ত্রিক একটা প্রভাব কাজ করছে। আমি এখনো প্রায় বলি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্পর্ক, বিশেষ করে থিয়েটার বা ডান্স, ড্রামা, মিউজিক, চিত্রকলা, এইসব বিষয়গুলোর ক্ষেত্রে না ছাত্র শিক্ষক সম্পর্কটা খুব মধুর হতে হয়। আমি একটা মজার কথা বলি, যে বিপ্লব আছেন, আমি অনেকদিন আগে শান্তিনিকেতনে বেড়াতে গেছি, তখন তারকদা কিন্তু রবীন্দ্রভারতীতে আমারও শিক্ষক ছিলেন। আমার এক বাংলাদেশি সাংবাদিক বন্ধু শান্তিনিকেতনে 3 দিন ধরে ঘুরলেন, তারকদার সাথে কথা বললেন, আড্ডা মারলাম, গভীর রাত পর্যন্ত গল্প করলাম, নানা রকমের গল্প। এবার ট্রেনে উঠে যাওয়ার সময় তাকে বললাম যে তারকদা আমার শিক্ষক। তিনি বলতেন শিক্ষক, যে গত 3 রাতে আজে বাজে সব কাজগুলো করেছি, তাতে কি? আসলে এরকম মধুর সম্পর্ক যদি ছাত্র শিক্ষকের মধ্যে না থাকে, একজন শিক্ষক কখনো আপনার কাছে এসে বলতে পারে না যে আমি আমার এই জায়গাটা ঠিক করে দিন। যেমন বিপ্লব একটা ভালো কথা বলেছে, যে তিনি বলছেন যে এই ছেলেটার এই উচ্চারণটুকু ভুল, এটার প্রতি তার আগ্রহটুকু আছে, এই আগ্রহটুকু একজন শিক্ষক কখন পরখ করতে পারেন, কখন দেখতে পারেন? ওই শিক্ষক যদি ছাত্রের প্রতি গভীর মনোযোগ দিতে পারেন, গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারেন, তখনই ওই ছাত্রের তার আগ্রহটা কোন দিকে, তার ভুলটা কোন দিকে হচ্ছে, সেদিকটা লক্ষ্য করতে পারেন। আর আমরা যে বারবার বাংলাদেশে প্রায় প্রতি সন্ধ্যায় যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সিলেবাস পাল্টাতে হবে, ঐতিহ্যিক থিয়েটার ঢুকতে হবে, লোকজ থিয়েটার দিতে হবে, কেউ তো বলেন না রবীন্দ্রনাথ তো সমকালীন নয়, রবীন্দ্রনাথ থিয়েটার কি? হ্যাঁ, আমি এই মাঝখানে একটু তোমাকে তো হ্যাঁ, এই যে আমরা রবীন্দ্রনাথ তো মাটির থিয়েটার করতে বলেছেন, ঐতিহ্যের থিয়েটার করতে বলেছেন, তিনি তো ফুটবল কনভেনশনটা ভেঙে দিয়ে সাধারণ দর্শকের সাথে মিশে নাটক করতে বলেছেন। এই নাটকগুলো তো কিন্তু এই নাটক, রবীন্দ্রনাথ নাটক নিয়ে আমরা সমকালীন থিয়েটার নিয়ে সারা পৃথিবীতে এটা আধুনিক থিয়েটার হিসেবে বাঙালিকে দাঁড় করাতে পারি। 3 নম্বর, সিলেবাসে ঐতিহ্যের থিয়েটার কথা যে বলছে, লোকজ থিয়েটার যে কথা বলছে, এগুলো আমি অন্তর্ভুক্ত করলাম, গম্ভীরা করলাম, আলকাপ করলাম, সং করলাম, পাঞ্জাবের নৌটঙ্কি করলাম। আমার পথে আমার বা আপনার, বিপ্লব, বিশ্বজিৎ, আমাদের মতো এই নাগরিক মানুষদের পক্ষে এই যে লোকজ থিয়েটারের ঐতিহ্য, কৃষ্টি, রীতি এগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে ছাত্রদের পাঠদান করা খুব সম্ভব নয়। আমি বহুবার বলছি, আমার এখান থেকে আদিবাসী, ইন্ডিজিনিয়াস যারা চাকমা, মারমা, গারো, খিয়াং 14টা উপজাতি আছে। এই উপজাতিরা যেভাবে তাদের থিয়েটার, তাদের কৃষ্টি, তাদের কালচার সবকিছু যেভাবে পড়াতে পারবেন, দেখাতে পারবেন, কারণ তাদের ঐতিহ্য, তাদের বংশ পরম্পরায় তারা এই কাজগুলো করছে। সিলেবাসে যখন এই লোকজ থিয়েটার, লোকজ ঐতিহ্যগুলো যখন আমরা সংযুক্ত করব বা আমরা কারিকুলামে আমরা এর সাথে সন্নিবেশিত করব, আমি এটা ভাবনার কথা বলছি যে বিশ্ববিদ্যালয়কে সরকারকে বাধ্য করতে হবে যে যারা নৌটঙ্কি জানেন এমন বংশ পরম্পরা যারা তাদেরকে নিয়ে এসে প্রশিক্ষণ দিতে হবে। যারা গম্ভীরা বংশ পরম্পরায় করছে তাদেরকে নিয়ে আমাদেরকে ট্রেনিং দিতে হবে। যদি বংশ পরম্পরা ধরে যারা এই ধারাগুলোকে আজীবন পরম্পরায় বহমান করে রেখেছেন
তাদেরকে যদি না নিয়ে এসে যদি আমরা কর্মশালা, তাদেরকে না যদি শিক্ষক ছাত্রদের সাথে যদি আমরা মেলবন্ধন ঘটাতে না পারি, সেটা হবে নাগরিক লোকজ থিয়েটার, কিন্তু ওই মাটির থিয়েটারের কাছাকাছি যেতে পারবো না। আমি যেটা মনে করি যে আমি যখন একটা নাটক করি, বিপ্লব যখন একটা নাটকের কথা ভাবে, বিশ্বজিৎ যখন ভাবে, আরিফ যখন ভাবে, সুজন যখন ভাবে, আমি তো সমকালীন চিন্তা ভাবনা থেকে নাটকটা করি। আমার তো সমকালীন ভাবনা নিয়ে নাটকটা করি। নাটক সবসময় সমকালীন, কিন্তু থিয়েটারটা প্রাচীন, থিয়েটারটা প্রাচীন এবং হাজার বছর প্রাচীন। এই থিয়েটারটা বেঁচে আছে এই কারণে, থিয়েটারটা এই কারণেই বেঁচে আছে, এই আদিম থিয়েটারটা বেঁচে আছে কারণ সে সময়ে সময়ে তার খরচটা সে পাল্টায়, সে সময় সময় তার সমকালীন রূপটাকে ধারণ করতে পারেই থিয়েটার সবসময় আমার কাছে বর্তমান, সবসময় আমার কাছে সমকালীন মনে হয়। আমি এই বিষয়টাই বলতে আপনার সমকালীন এই কথাটার সাথে আমি আপনার একটি প্রোডাকশনের ছোট্ট ক্লিপ দেখাতে চাই, যদি অনুমতি দেন স্যার। আমি সুজন, আমি এর বলার আগে একটি কথা বলে নিতে চাই, কুন্তলদার চালে সুবিধা হবে। আমি একটু বলতে চাই কুন্তলদা, সেটা হচ্ছে যে আমরা একাডেমিতে যে থিয়েটারটি করছি, মানে আমি পড়াচ্ছি, এখন যে আমাদের ইউজিসি যে জায়গাটা তৈরি করে দিয়েছে, ইউজিসি বাংলাদেশের সেটা হচ্ছে যে সেমিস্টার করে দিয়েছে। হাউ পসিবল আমরা এই সিলেবাস গুলো দিয়ে থিয়েটার হবে না, হয় না। ইউজিসি কে, শিক্ষা প্রতিষ্ঠানকে, এখানে শিক্ষা মন্ত্রণালয়কে এবং শিক্ষামন্ত্রীকে মাথায় নিতে হবে, থিয়েটার কখনো সেমিস্টার দ্বারা হয় না। এইটা পাল্টাতে হবে, অথবা তাদের এই করোনাকালীন অনেক চিন্তা করছেন তারা, করোনাকালীন এটাও চিন্তা করা উচিত যে থিয়েটার সেমিস্টারটা হবে কি হবে না, এটা ভাবা উচিত আমাদের শিক্ষা মন্ত্রণালয়। এটা আমি বলে রাখলাম, এ বিষয়ে কথা বলা হওয়া উচিত। বিশ্বজিৎ রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তার টাকাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। বিপ্লব শান্তিনিকেতন, তার টাকাতে সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনারা তো একটা থোক বরাদ্দ পান, আপনারা ভাবলে অবাক হবেন, এই বছর যে বাজেটটা হলো, আমাদের সংস্কৃতি খাতে বাজেট হচ্ছে 0.1। এই ক্ষুদ্রতম সূক্ষ্মতম বাজেট দিয়ে আপনি কিভাবে এই যে আমরা আমাদের সংস্কৃতি জগৎকে, আমাদের শিক্ষা খাতে আমরা এই কাজটুকু করতে পারি? আমরা পারি না। আমাদের প্রত্যেকটা আগ্রহ আছে, আমরা জানি যে আমাদের থিয়েটারটা পাল্টাতে হবে। আমি জানি সুজনের মতো এরকম মেধাবী পরিশ্রমী ছেলেগুলোকে আমি আমার বিশ্ববিদ্যালয়ে বা আমার অন্য কোথাও সাথে যুক্ত করতে পারি, কিন্তু আমরা কি পারি না। আমরা কোথাও কোথাও আটকে গেছি। বিপ্লব তো অনেক বেশি ভাগ্যবান আমি মনে করি, বা বিশ্বজিৎ অনেক বেশি ভাগ্যবান যে আপনারা হয়তো কাজ করার ক্ষেত্রে যে স্বাধীনতাটুকু পান, যে ফ্রিডমটুকু পান, যে মুক্ত আকাশটুকু পান, সে আকাশটুকু আমি আর পাই না। একজন শিল্পীকে যদি প্রতিটা মুহূর্তে আমি একটু আপনার এই কথার প্রাসঙ্গিকতার নিরিখে আমি একটা কথা বলতে চাই। যদি আর্থিক দিক থেকে দেখেন, তাহলে আমরা যে খুব বেশি অর্থ পাই নাটক বিভাগের জন্য তা একেবারেই নয়, কিন্তু আমরা যে স্বাচ্ছন্দ্যটুকু পাই সেটা একেবারেই তার বুনিয়াদটা তৈরি করে যাওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কারণ হচ্ছে শান্তিনিকেতনের যে পরিমণ্ডল, আমি একটা স্টেজের জন্য যে পরিকল্পনা, রবীন্দ্র নাটক বা সমসাময়িক কালের কোনো নাটককে করতে গেলে আমি এখানে প্রকৃতিকে এত সহজভাবে আমি ব্যবহার করতে পারি, যদি আমার সেই ভাবনা থাকে, যদি সেই চিন্তা আমি করি, তাহলে স্টেজের অনেকগুলো খরচা যেগুলো প্রয়োজন হয় না, এই সুবাদে আমরা কিন্তু সেই সুযোগটা, অর্থাৎ শান্তিনিকেতনকে আমরা ব্যবহার করে অর্থনৈতিক দিক থেকে ওই স্বাচ্ছন্দ্যটুকু আমরা পাই যার বুনিয়াদ রবীন্দ্রনাথ গড়ে গেছেন। এবং এই মানুষটি এত বেশি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছিলেন, তার নাটকের পুরো কম্পোজিশন গুলো হয়তো তার সমসাময়িক কালে তিনিও নিজে কিছু বেশ সীমাবদ্ধ অর্থনৈতিক সংকট ইত্যাদি ইত্যাদি এগুলো তো ছিলই তার সমসাময়িক কালে, কিন্তু তিনি যে এই সমস্তটার নিরিখে তিনি যে পরিকল্পনাটা করলেন, সেই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে চেষ্টা করলেন, সেই চেষ্টার ফল আজকে আমরা ভোগ করছি বলেই অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও আমরা
থিয়েটার চর্চা ছেলেদের সঙ্গে একাত্ম হতে পারছি, এটা বিরাট বড় পাওয়া আমাদের কাছে, এটা অস্বীকার করার কোনো সেখানেও তো আমি আপনাকে ভাগ্যবান বলছি। স্যার আমরা আমি একটা ক্ষেত্রে সংযোজন করছি, যেটা বিপ্লব বা কুন্তল দুজনেই বললে যে নাটক নিয়ে যারা পড়তে আসছেন তারা কোন দিকে তাদের ঝোঁকটা, সেইটাকে বা আরিফ বললে যে সেইটাকে আমাকে বের করতে হবে সেই ছাত্রের জন্য। এটা তো আমরা বহুদিন আগে থেকে আমাদের ডিপার্টমেন্টে, আপনারা সবাই জানেন আমাদের ডিপার্টমেন্টে ABCDEF এই 5টা গ্রুপ চালু হয়েছে। এতে অ্যাক্টিং, বি স্ক্রিপ্ট রাইটিং, ডিরেকশন, ই গ্রুপ হচ্ছে থিয়েটার ফর ভিডিওগ্রাফি, আর ই গ্রুপ হচ্ছে আপনার সেট লাইট মানে ব্যাক স্টেজ যেগুলো সেট লাইট ডিজাইন, কস্টিউম ডিজাইন, ই গ্রুপ। আর একটা রিসেন্টলি চালু হয়েছে F গ্রুপ, যেটা অ্যাপ্লাইড থিয়েটার। এই নিয়ে চলছে, কিন্তু আমাদের টোটাল সিস্টেমটা একটা এক্সামিনেশন পদ্ধতির মাধ্যমে হলেও টোটাল সামগ্রিক একটা এক্সামিনেশন পদ্ধতির মধ্যে মাস্টার ডিগ্রি বা ডিগ্রি কোর্সে ভর্তি হয়। কিন্তু আমাদের যখন স্পেশালাইজেশন হয় তখন প্রতিটা ছাত্রকে আবার টিচাররা আলাদা আলাদা করে ইন্টারভিউ নিয়ে কোথায় ন্যাক, কে কোন দিকটা তার ঝোঁক বেশি, সেই গ্রুপগুলো তাদের সিলেক্ট করে দেওয়া হয়। এটা আমাদের অনেকদিন আগে থেকেই সেটা সিস্টেমটা চালু হয়েছে। অর্থাৎ যে ডিরেকশন নিয়ে পড়তে চাইছে তাকে আমরা অ্যাক্টিং বা স্ক্রিপ্ট চাপিয়ে দিই না, বা যে হচ্ছে লাইট ডিজাইন বা কস্টিউম ডিজাইন নিয়ে পড়তে চাইছে তাকে আমরা অ্যাক্টিং চাপিয়ে দিই না। এইরকম আমরা সিলেকশনের মাধ্যমে ওই গ্রুপগুলোতে আমরা করি। আর কুন্তলের একটা যেটা কথা যে দেখুন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিকের জায়গা, আমি বলছি সেই জায়গাগুলোতে মানে অনেক সময় অনেক কিছু ইচ্ছা থাকলেও সম্ভব হয় না, বিকজ হচ্ছে ইউজিসি, যেটা আরিফ বললো, আমাদের এখানেও ইউজিসির কতগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। আপনি ধরুন গম্ভীরা বলুন বা আপনার চট্টগ্রামে ফর্ম বলুন বা যা কিছু ওই লোকজ ফর্ম বলুন, সেইগুলোকে যদি আপনি প্রপার মানুষগুলোকে এনে একাডেমিক জায়গায় বসাতে যান, এটা হচ্ছে আপনার মানে এতে আপনার আটকাবে। সুতরাং আমাদের বেশি বেশি করে তাদেরকে ওয়ার্কশপ, স্পেশাল ক্লাস মানে এগুলোকে দিয়ে ওই ঘাটতিটা আমাদের পূরণ করার জায়গা আছে। এছাড়া ওইগুলোকে মেলবন্ধন করার মনে হয় অন্য কোনো একাডেমির জায়গা নেই। আমি যেটা বলতে চাইছিলাম যেটা হচ্ছে আমার কথা যেটা হচ্ছে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে থিয়েটার পড়াচ্ছি, আমি বেশি করে আমি যেন আজকে আপনারা আমি সমমিত্রের সব নাটক দেখতে পাবো না, কোথাও পাবো না। আমি উৎপল দত্তের সব নাটক পাবো না, কারণ রেকর্ডিংই হয়নি। আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে তার একটা আর্কাইভ থাকবে, তার গবেষণা পত্রগুলো প্রকাশিত হবে, বেশি বেশি করে থিয়েটার গুলো করে গেছে সেই কাজগুলো গবেষণা হবে, সেই গবেষণা করে একটা নথি তৈরি হবে, সেই নথি প্রকাশিত হবে। এই কাজগুলো বিশ্ববিদ্যালয় লেভেলে কিন্তু বেশি জরুরি ওই থিয়েটারটা, ওই পারফরমেন্সটা করার থেকে। আমার মনে হয় পারফরমেন্স তো জরুরি, কিন্তু একটা একাডেমিক জায়গাতে এই একাডেমিক কাজগুলো কিন্তু খুব জরুরি, যেগুলো অ্যাট দ্য সেম টাইম আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যেগুলো আগামী প্রজন্ম জানতে পারবে এই যে এই প্রজন্মে থিয়েটার কি ছিল, এই প্রজন্মে কিভাবে থিয়েটারটা হতো। আমরা অনেক সময় আগের থিয়েটার সবকিছু আমরা জানতে পারি না, হয়তো কোনো প্রিন্ট মিডিয়ায় কোনো কিছু একটা পড়ে চলি, আমরা একটু আধটু বোঝার চেষ্টা করি, কিন্তু তার হচ্ছে কোনো মুভি ডকুমেন্ট বা অন্য কিছু আমরা সেই অর্থে পাই না। কারণ আমরা অনেকে পিএইচডি করতে গিয়ে যখন আমরা বিষয়ের উপর খুঁজতে যাই অনেক কিছু আমরা পাই না, শুনে অনেক কিছু করতে হয়। আমি বলছি যে একাডেমিক জায়গা, বিশেষ করে একটা আর্কাইভ, যেটা এই প্রজন্মের থিয়েটার বা গত প্রজন্মের থিয়েটার সেগুলো সংরক্ষিত থাকবে, এগুলো আমার মনে হয় পারফরমেন্সের সাথে সাথে এইগুলো বিশ্ববিদ্যালয়ে লেগে এটা খুব জরুরি। এটাই আমার বক্তব্য। আর আগামী থিয়েটার বলে যেটা বলা হচ্ছে, আমি আগে আজকের সাথে একদিন ফোনে একটা কথা হয়েছিল, আমি বলেছিলাম যে থিয়েটার, আগামী থিয়েটার কি হবে এখন তো মানুষ বলতে পারবে না। মানুষ এই সিচুয়েশনটাকে যখন ওভারকাম করে উঠবে তখন এই অভিজ্ঞতাটা তার থিয়েটারে গিয়ে পড়বে, এই অভিজ্ঞতাটা তার থিয়েটারে কাজে লাগবে। সুতরাং এখন থেকে আমি কালকে কি থিয়েটার করব সেই ভাবনাটা আমার মনে হয় সঠিক হবে না, কারণ এইটা আমাদের জীবনের একটা অভিজ্ঞতা। মানুষ তো জীবন থেকে থিয়েটারের অভিজ্ঞতা নেয়, সমাজ থেকে নেয়। তা এই যে সামাজিক যে এইটা চলছে একটা প্যান্ডামিক একটা সিচুয়েশন, এই অভিজ্ঞতাটা আমার আগামী থিয়েটারে কাজে লাগবে যখন এই সিচুয়েশন থেকে আমরা ওভারকাম করে যাব, যখন এটাকে কাটিয়ে উঠবো। আশা করি এটা বেশি দিন চলবে না, আরো 6 মাস বা 3 মাস বা 4 মাস এর মধ্যে আমরা একটা স্টেবল জায়গাতে যাব। তখন এই যে 3 মাস 4 মাস 5 মাসের যে অভিজ্ঞতা, এটা তখন নতুন ভাবে থিয়েটারে আসবে বলে আমার বিশ্বাস। অবশ্যই স্যার, আমরা প্রোগ্রামের একেবারে শেষের দিকে এসে গেছি।
তো স্যার প্রোগ্রামের শেষে আপনাদের কথা শুনবো, মানে রেপার্টরি গার্ডেন থিয়েটার সম্পর্কে এবং থিয়েটার সম্পর্কে কিছু নির্দেশনামূলক কথা বলবেন সংক্ষিপ্তভাবে। তার আগে আমি কুন্তল স্যার সমকালীন বিষয় নিয়ে বলছিলেন, নাটকের একটা ক্লিপ দেখাতে চাই, একেবারে সংক্ষিপ্তভাবে দেখাবো, এবং স্যার এটার সাথে সাথে যদি কিছু বলেন। এটা কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে মুক্তধারা। করতে পারে না যে দেবতা তাদেরকে জল দিয়েছে। আমাকে দিয়েছেন এই জলকে ভাগ্য, তারা নিশ্চিন্ত আছে, জানে না সপ্তাহ পরে তাদের চাষের ক্ষেতের কথা কি বলছো? সেই ক্ষেত শুকিয়ে মারা কি তোমার বাঁধ বাঁধার উদ্দেশ্য ছিল না? ভাই দেখো, জলের ষড়যন্ত্র ভেদ করে মানুষের বুদ্ধি হবে জমি, এই ছিল উদ্দেশ্য। ওর চাষির কোন তার ক্ষেত মারা পড়বে এই নিয়ে ভাববার সময় ছিল না। যুবরাজ জিজ্ঞাসা করছেন এখনো কি ভাববার সময় হয়নি? না, আমি যন্ত্র শক্তির মহিমার কথা ভাবছি। কুদিকের কান্না তোমার সে ভাবনা ভাঙাতে পারে না? না, জলের বেগে আমার বাপ ভাঙে না, কান্নার জোরে আমার যন্ত্র টলে না। অভিশাপের ভয় নেই তোমার? অভিশাপ? দেখো, উত্তরকূটে যখন মজুর পাওয়া যাচ্ছিল না, তখন আদেশ চন্দ্রপত্তনের প্রত্যেক ঘর থেকে 18 বছরের ওপরে ছেলেদের আমি আনিয়ে নিয়েছি। তাদের অনেকে তো ফেরেনি, সেখানকার কত মায়ের অভিশাপের উপর আমার এই যন্ত্র তৈরি হয়েছে। দৈব শক্তির সঙ্গে যার লড়াই। যদিও নাটকটি অনেক বড়, সেই কারণে আমরা সম্পূর্ণ নাটকটি দেখাতে পারছি না। এটা একটু ডিস্টার্ব করছে নেটে। এই 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 রবীন্দ্রনাথের এই মুক্ত নাটকটি আমরা রবীন্দ্রনাথের যে ৭০০তম উপলক্ষে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় যে অনুদান দিয়েছিল, সেই অনুদানের টাকা দিয়ে আমি নির্মাণ করেছিলাম। এই নাটকটা বিপ্লব হয়তো একটু দেখেছেন হয়তো। এই নাটকটা আমি যেটা চেষ্টা করেছি যে এই নাটকের একটা জায়গায় আমরা মঞ্চ থেকে নেমে গিয়ে রাজা রণজিৎ দর্শকের সাথে মিশে যান, এবং এই নাটকের সমস্ত অধিকাংশ বটু অম্বা সবই কিন্তু দর্শকের ঠিক মাঝখান দিয়ে ওরা মঞ্চে এসে প্রবেশ করে। আমি এখন যে বিপ্লব বা বিশ্বজিৎ আছে, আমি প্রথম যে সমকালীন যে কথা ভাবছিলেন, আমি যখন এই নাটকটা যখন ধরার কথা চিন্তা করছিলাম, তখন বাংলাদেশ এবং ভারতের তিস্তা ব্যারেজ নিয়ে যখন একেবারে তর্কযুদ্ধ হচ্ছে, যে বাংলাদেশ বলছে আমাকে জল দাও জল দাও, আমার উত্তরাঞ্চল পূর্বাঞ্চল শুকিয়ে যাচ্ছে, ভারত বলছে দেব দেব দেব, তখনই আমার মনে হলো যে রবীন্দ্রনাথের এই মুক্তধারাটা বোধহয় এই মুহূর্তে খুব জরুরি। এটাই সমকালীন ভাবনা, এটাই হচ্ছে সমকালীনতা। রবীন্দ্রনাথের প্রত্যেকটা নাটক যদি আপনি নির্ভীকভাবে পর্যবেক্ষণ করেন, সে অনাদিকালের কথা যেমন বলে গেছে, ভবিষ্যতের কথা যেমন বলছে, আগামীর কথা যেমন বলছে, আমার কাছে মনে হয় যে নাটক সমকালীন তখনই হয় যে মুক্তধারা আমার কাছে এখন সমকালীন, রাজা আমার কাছে সমকালীন। আমার কাছে আবার আমি এটাও ভাবছি যে কোনোদিন যদি আমি আবার এই মুক্তধারাটা করতে চাই, বা আমি যখন বিসর্জনের কথা ভাবি, যে বিসর্জনটা আমি শুধু একটা মন্দিরের মাঝখানে বিসর্জনটা হবে, যেখানে সবকিছু হচ্ছে। তো যে সমকালীন যে ভাবনার কথাগুলো বলছি, এই আধুনিকতার যে কথা আমি আগে বলেছি, যে সমকালীন থিয়েটারে তিনটা জিনিস ভীষণ জরুরি। একটা তো ঐতিহ্য বা ঐতিহ্যগত লোকধারার সংযুক্ত, একটা হচ্ছে ইতিহাস নির্ভরতা, আর একটা হচ্ছে মডার্নাইজ আধুনিকতাকে। এই তিনটা যদি আমরা থিয়েটারে আধুনিক থিয়েটারের সাথে যুক্ত করতে না পারি বা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করতে না পারি, আমরা কিন্তু সমকালীনতা থেকে আধুনিকতাকে ছুঁতে পারবো না। তো আমার যে ভাবনার কথা বলছি, যে নাটক সবসময় সমকালীন, থিয়েটার সবসময় সমকালীন, এবং আজ এবং আগামী থিয়েটার এই ভাবনা থেকেই বোধ হয় যে আমরা আধুনিকতা থিয়েটারকে আধুনিকতাকে ছুঁতে পারবো। একদম স্যার, হ্যাঁ অনেক ভালো লাগলো। আসলে এই ক্লিপ দুটো আমার দেখানোর একটি বিষয় ছিল যে আপনারা আমাদের অগ্রজ গুরুজন,
তো আপনাদের কাজগুলো যদি আমরা দেখি, তাহলে সেই কাজগুলো নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি এবং সেখান থেকে, সেই বিশ্লেষণ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। সেই কারণে একটু খোঁজেই কাজগুলো নেয়া। আমার চিন্তা ছিল যে আমাদের যারা দেখবেন বা দেখছেন, তাদেরকে যদি একটু দেখাতে পারি, তাহলে হয়তো তাদের জন্য ভালো হবে। এবং বিশেষ করে আমার দলের যারা ছেলে মেয়ে আছে, ওদের কাছে আপনাদের গল্প প্রায়শ করি, এবং ওরাও খুব আগ্রহের সহিত এখনো আছে, দেখছে প্রোগ্রাম, যে আপনাদের কথা শুনছে, এবং সেই কথা থেকে ওরা সামনে অনেক ইন্সপিরেশন নিয়ে কাজ করবে। আর স্যার, আমি একেবারে প্রোগ্রামের শেষের দিকে, প্রোগ্রামটা আমি একটা বিষয় দিয়ে শেষ করব, সেটা এখন নাই বলি। তার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই রেপার্টরি গার্ডেন থিয়েটার নিয়ে, বা সবার উদ্দেশ্যে যদি কিছু বলেন। আরিফ হায়দার স্যার, আমি স্যারকে দিয়ে শুরু করছি। হ্যাঁ, রেপার্টরি গার্ডেন থিয়েটার তো আমাদের এই যে মুখোমুখি করে দিল, এটা তো বিশাল ব্যাপার। এবং এই দলটি ভালো মতো কাজ করুক। তাদের প্রত্যেকেই দলে নেপথ্য কর্মী যারা আছেন, পাত্রপাত্রী, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, ডিজাইনার, এবং সুজন আপনি নিজে সহকারে যেভাবে হ্যান্ডেলিং করছেন, আমি আশা করি রেপার্টরি গার্ডেন অনেক অনেক দূরে যাবে। আর ভালো কাজ দেখতে চাই, একটু সময়ের অপেক্ষা, নিশ্চয়ই ভালো কাজ দেখাবেন। আমরা আগ্রহে বসে থাকলাম আপনার কাজ দেখবার জন্য। ধন্যবাদ রেপার্টরি গার্ডেন থিয়েটারকে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আমাদেরটাকে সাড়া দিয়েছেন, আমাদের কিছু সময় দিয়েছেন। আপনার এই মহামূল্যবান কথা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো, এবং সেই শিক্ষাটাকে সামনে নিয়ে আমরা সামনে চলতে পারবো। এবার যাচ্ছি ডক্টর বিপ্লব বিশ্বাস স্যারের কাছে। স্যার, আসলে গ্রুপ সম্পর্কে আমার যে বার্তা দেওয়ার, সেটা হচ্ছে দক্ষ পরিচালকের হাতে যেভাবে চলছে এটা চলুক, কিন্তু যারা গ্রুপে কাজ করছে প্রত্যেকের জন্য আমি বলবো, গ্রুপে কাজ করতে যেন বারে বারে তাদের বাধা আসে, এবং এই বাধাকে অতিক্রম করে তাদের এগোতে হবে। এই মানসিকতা যেন তাদের তৈরি হয়। যদি তৈরি না হয়, আর যদি জীবনে বাধাই না আসে, গ্রুপ থিয়েটার করতে গিয়ে যদি কোনো বাধা না আসে, স্মুথলি যেটা চাইছি সেটাই পাচ্ছি, এরম না হয়, সেটাই আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব, এবং এই বাধার সম্মুখীন হয়ে তারা সামনের দিকে এগোবে, এই আশা আমাদের তরফ থেকে, বিশেষ করে আমার তরফ থেকেও রইল। ধন্যবাদ স্যার। আমাদের আশীর্বাদ করবেন। আপনার আশীর্বাদ পেলে হয়তো আমরা আরো সামনে এগিয়ে যাব। এবার আমি যাচ্ছি বিশ্বজিৎ মন্ডল, বাপি স্যারের কাছে। স্যার, আপনি যদি কিছু বলেন। আসলে আসলে যেটা বলার, আমি রেপার্টরি গার্ডেন থিয়েটারের সাথে খুব একটা বেশি পরিচিত নয়, যতটা পরিচিত আমি সুজনের সাথে। কারণ সুজন আমার ডাইরেক্ট ছাত্র, এবং সুজনের থিয়েটার, সুজনের অন্যান্য ভিডিও মিডিয়ামের কাজ যেগুলো করেছে সেগুলো আমি দেখেছি। ও অসাধারণ শিল্পী, ও নাচ, গান, অভিনয় সমান পারদর্শী। ওর আমি সবকিছু দেখেছি, কিন্তু রেপার্টরি গার্ডেনে দেখিনি। কিন্তু না দেখলেও একটা মনে মনে আন্দাজ করতে পারি যে দীর্ঘদিন ধরে তারা যে ঐকান্তিক ভাবে থিয়েটারের যে আলোচনাগুলো আয়োজন করছে, তাতে ওদের মানসিকতায় প্রকাশ পায়, থিয়েটারের ভালোবাসার কথা প্রকাশ পায় তাদের এই আয়োজনের মাধ্যমে। তাই এই রেপার্টরি গার্ডেন থিয়েটার আগামী দিনে নিশ্চয়ই সুজনের নেতৃত্বে অনেক এগিয়ে যাবে, ভালো ভালো প্রযোজনা করবে, এবং আমরা নিশ্চয়ই দেখার সুযোগ পাবো। তাদেরকে শুভ কামনা রইল রেপার্টরি গার্ডেন থিয়েটার। অবশ্যই স্যার, আপনাদের আশীর্বাদ পেলে আমরা ভালো কিছু করতে সচেষ্ট হব, আর আশা করি সবসময় এই আশীর্বাদটুকু পেয়ে যাব। সবসময় জ্বালাতন করব আপনাদেরকে। এবার স্যার আমি যাচ্ছি কুন্তল বড়ুয়া স্যারের কাছে। স্যার, শুধু তুমি খুব উদ্যমী, পরিশ্রমিত ছেলে। আমি তোমাকে কিন্তু আশীর্বাদটুকু করতে পারবো না। আশীর্বাদ দিয়ে আসলে থিয়েটার হয় না। তোমাকে একটা ছোট কথা বলে, গল্প বলি, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কেন আশীর্বাদ করতে চাইছি না। স্যার লরেন্স অলিভিয়ার যখন অস্কার পান, তখন তাকে সবাই ধরলো যে একজন মানুষ বিখ্যাত হতে গেলে আমাকে আমাকে কিছু মন্ত্র দেন। লরেন্স অলিভিয়ার খুব বিপদে পড়ে গেলেন যে নাটকে বা শিল্পে সাহিত্যে বিখ্যাত হতে গেলে কি ধরনের সূত্র তার দেওয়া যায়। উনি অনেকদিন সময় নেওয়ার পর একদিন সবাইকে ডেকে বললেন যে আমি সূত্র আবিষ্কার করে ফেলেছি, এবং তোমরা যদি শুনতে চাও তাহলে এই সূত্র তোমাদের বলতে পারি। যে ঘোষণা করলেন, হাজার হাজার লোক তার এই সূত্রের জন্য তার কাছে আসতে লাগলেন। তিনি যথারীতি হলে ঢুকলেন। ঢোকার পরে কিছুক্ষণ তাকিয়ে বললেন, এত লোক আপনারা এসছেন,
একজন বলে উঠলো যে বিক্ষিপ্ত হওয়ার যে তিনি সূত্রের কথা বলছেন, যে সূত্রগুলো যদি আপনার কাছ থেকে পায় তাহলে আপনার মতো আমরা বিখ্যাত হতে পারবো। উনি অনেকক্ষণ চুরুত্তে ধরে বললো তারা লিখতে থাকুন। যে বললো অসংখ্য পৃষ্ঠার শব্দ শোনা যাচ্ছে, সবাই লেখার জন্য সব প্রস্তুত। তারপর তিনি বলল ওয়ান, সবাই ওয়ান লিখতে শুরু করলো। তারপর বললো টু, তারপর টু বলতে লিখতে শুরু করলো। তারপর থ্রি, থ্রি বলতে, তারপর একটা নিস্তব্ধতা, নীরব, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। একজন বলে উঠলেন, সমস্যা, সবাই চিৎকার করে উঠলেন, আপনি 1 2 3 বললেন, একের সূত্র কি, দুইয়ের সূত্র কি, তিনের সূত্র কি? তিনি তাকিয়ে কিছুক্ষণ হেল্প করে বললেন, ও সূত্রটা তাহলে বলতে হবে, তাহলে লিখুন। আবার শব্দ। এবার তিনি বলতে শুরু করলেন, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমি সুজনকে এই কথাটুকু বলবো যে আপনি প্র্যাকটিস, 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 শুধু আমি না, আমরা সবাই যদি চর্চা, চর্চা এবং চর্চা করতে থাকি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবো। তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কলকাতা, শান্তিনিকেতন, রাজশাহী, এই যে দূরের জায়গাগুলোকে এক মুহূর্তে তুমি আমাদের খুব কাছে এনে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি তোমাকে আশীর্বাদ করবো না, আমি বলবো এই 3টা সূত্র যদি আমি, আপনি সবাই মানেন তাহলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবো। এই আশাটুকু আমি আপনাদের কাছে রাখতে চাই। অবশ্যই স্যার, আপনার এই কথাগুলো। একটা ছোট্ট কথা বলবো, যে যেটা কুন্তল, আরিফ, বিপ্লব তো আমার মানে বেঙ্গলেরই লোক। আমি কুন্তল, আরিফ এবং সুজন সবাইকে একসাথে, বিশেষ করে কুন্তল আর আরিফকে একসাথে এতক্ষণ ধরে 1 ঘন্টার উপরে বসে দুজনে অনেক দিন পরে আমরা আলোচনা করছি। এই যে রেপার্টারি গার্ডেন একসাথে এনে দিল। বিশেষ করে আরিফের সাথে আমার তো মাঝে মাঝে কথা হয়, কুন্তলের সাথে দীর্ঘদিন মানে কথা সামনাসামনি হয়নি। তা আজকে কুন্তলের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আর চট্টগ্রাম প্রীতি তো আমার একটু আছে বেশি, কুন্তল উপরে আছে। আর আরিফ তো আমার বন্ধু মানুষ, একসাথে একই বিছানায় আমরা শুয়ে। আর বিপ্লব তো আমার এখানকারই মানুষ, অনেকদিন পরে দেখলাম শান্তিনিকেতনে। তো এটাই রেপার্টারি গার্ডেনকে আমার এটা স্পেশাল থ্যাঙ্কস। আমি একটু কথা বলবো। জি স্যার, জি স্যার। বিপ্লব, আপনার সাথে আমার আজকে প্রথম দেখা, প্রথম পরিচয়, দেখে আপনাকে খুব ভালো লাগলো। রবীন্দ্রনাথের ছিন্নপত্র তো আমাদের এই দেশ থেকে লেখা। ছিন্নপত্র দেশে যদি আপনারা আসেন, ঘুরে যান, রবীন্দ্রনাথকে নিয়ে যদি আপনারা আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলেন, আপনি যদি চট্টগ্রামে আছেন, আপনি রাজশাহী যেতে পারবেন, ঢাকায়, জাহাঙ্গীরনগর, আপনারা আসুন। এসে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা একটা সমকালীন থিয়েটার করতে চাই, রবীন্দ্রনাথের ভাবনা দিয়ে আমরা আধুনিক থিয়েটার করতে চাই। আমাদের এই যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং শান্তিনিকেতন আমাদের একটা মেলবন্ধন সুজন করে দিল, এটা যেন আমাদের আজন্ম থাকে, এটাই প্রার্থনা করি। অবশ্যই স্যার, আমি শেষে এসে আপনাদের কাছে একটা অনুমতি চাই, একটা দুঃসাহস করছি, যদি আপনারা অনুমতি দেন। যেহেতু ঐতিহ্যের কথা আমরা বলছি, তো আমার কাছে ঐতিহ্যবাহী বিষয়টা খুবই কাছের মনে হয়। তো এই প্রোগ্রামটি আমি একটি গানের মাধ্যমে শেষ করতে চাই। আমি নিজে একটি গান গাইতে চাই, যদি আপনারা স্যার অনুমতি দেন, যদি আমি ভালো গাই না। দারুণ দারুণ। ওটাই তো আমাদের ময়মনসিংহ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী গান এটি, তো সেই ঐতিহ্যবাহী গানটি একটু গাওয়ার চেষ্টা করছি। গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সর নদী, কোন পরাণে
বিদেশে রইলাম ভুলি দেশের মায়ারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে ডাকে দে আসমানে হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। বাহ, হয়তো স্যার সাধু 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 সাধু। স্যার হয়তো মানে এই গানটি গাওয়ার উদ্দেশ্য আমরা মানে আমরা আগে 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 জানলে আমরা কথা কমিয়ে দিতাম, আরো দুটো গান শুনতে পারতাম তোমার, ভালো শুধু তাই লাগতো। নয়, আরেকটা বলবো, সেটা হচ্ছে এই গান হ্যাঁ নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত হলেও এই গান বাংলা ভাষাভাষী সমস্ত মানুষের হৃদয়ের গান, অন্তরের গান, প্রাণের গান। হ্যাঁ, ফলে এর কোনো আঞ্চলিকতা হয় না, কোনো অঞ্চল হয় না, সমস্ত অঞ্চল একদম ভেদে একদম। পুরো পার্থক্যকে একত্রিত করে সব মিটিয়ে দিয়ে বাংলাদেশ ভারত এই সীমারেখাটাও বোধহয় মুছে দেয় এই প্রাণের গানে। ফলে এটা চিরকালীন এবং এটা সবচেয়ে বেশি একদম। প্রাসঙ্গিক। একদম স্যার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে স্যার। শুভরাত্রি। হ্যাঁ, সবার সঙ্গে শুভরাত্রি, ভালো থাকবেন, যার যার জায়গায় গেলে আবার ফিরে আসবেন, ভালো দেখা থাকবেন। হবে আবার। করোনা শেষ হলেই তোদের সাথে দেখা হবে, করোনাটা মুক্ত হলেই হ্যাঁ চলে সেই যাবো। সেই নিশ্চয়ই নিশ্চয়ই। দেখা হবে বিপ্লববাবু, একদম। থাকবেন, হ্যাঁ বিপ্লব দা ভালো থাকবেন, বাপিদা ভালো ভালো থাকবেন। থাকো।